দেশে বিদেশে সকল মহলেই ব্যাপক আলোচিত হচ্ছে সেই সাক্ষাৎকারটি, এবং সেই সাক্ষাৎকারটির ভেতর বাংলাদেশ সম্পর্কে নানান দিক তিনি তুলে ধরেছেন, এবং সেই নানান দিক নিয়ে যে গুরুত্বপূর্ণ বিষয়গুলো আছে যেটি সবচাইতে বেশি আন্তর্জাতিকভাবে চর্চিত হচ্ছে, সে বিষয়গুলোকে আমরা আলোকপাত করব। প্রথমেই যে কথাটি বলতে চাই, যেটি আজকে আমাদের হেডিং, কিন্তু আমরা প্রথমেই সেখানে না গিয়ে আমরা এই হেডিং এর আগের উনি যে কথাটি বলেছিলেন সেটি হচ্ছে এরকম যে দেশ অস্থিতিশীল থাকলে সে দেশে জঙ্গি উত্থান ঘটে, এবং এই মুহূর্তে যে সরকার আছে সেই সরকার এই জঙ্গি উগ্র গোষ্ঠীকে সমর্থন করছে এবং তাদেরকে যেভাবেই হোক ছলে বলে কৌশলে কারচুপির মাধ্যমে সেই নির্বাচনে তাদেরকে অর্থাৎ ক্ষমতায় নিয়ে যাওয়ার প্রচেষ্টা আছে এই বর্তমান তথাকথিত সরকারের। তো তিনি যেটা বলেছেন, যদি এরকম পরিস্থিতি হয় বাংলাদেশে, তাহলে এই দেশ আরো অস্থিতিশীল হবে, আরো অনিরাপদ হবে। আমি তার আলোচনার এই অংশটুকু নিয়ে প্রথমেই মহিবুল হাসান চৌধুরী আপনার কাছে আসব। আপনি এই কথাটিকে নিয়ে কি মন্তব্য করতে চান বা কতটুকু আলোচনা করতে চান? দেখুন, বাংলাদেশে একটি রাজনৈতিক অচলাবস্থা যেটা সৃষ্টি হয়েছে 2024 সালের জুলাই এবং আগস্ট মাসের যে দাঙ্গা এবং সারা দেশব্যাপী যে অরাজকতা, এর ফলে যে রাজনৈতিক অস্থিতিশীলতার সৃষ্টি হয়েছে, যেই ধরনের সামাজিক এবং অর্থনৈতিক এবং সাংস্কৃতিক বিপর্যয় আমরা দেখতে পাচ্ছি, এর থেকে পরিত্রাণের জন্য সমাধানের পথ হিসেবে বঙ্গবন্ধু দৌহিত্র সজীব ওয়াজেদ জয় যেই সমাধানের পথটি তার সাক্ষাৎকারে বাতলে দিয়েছেন, সেটা কিন্তু বাংলাদেশের সাধারণ সকল মানুষেরই চাওয়া, যে একটি অর্থবহ একটি এবং একটি ইনক্লুসিভ, আমরা বলছি যে সকলের অংশগ্রহণে একটি নির্বাচন, যার মাধ্যমে একটি সরকার আসবে, সরকার গঠন করবে, যে দলই হোক না কেন। সেটা এখন তো অনেক দল মাঠে আছে, আবার অনেক দলকে মাঠে নামতেই দেওয়া হচ্ছে না, নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। আনুষ্ঠানিকভাবে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে বাংলাদেশ আওয়ামী লীগকে, এবং এর পাশাপাশি আপনি দেখবেন যে সমস্ত রাজনৈতিক দল অতীতে কোনো না কোনো সময় সংসদে কোনো জোটের সাথে হোক বা নিজেই হোক সংসদে প্রতিনিধি প্রেরণ করতে পেরেছে। আমি যদি বলি কমিউনিস্ট পার্টি অফ বাংলাদেশ, সিপিবি, তারা কিন্তু নিজেরাই সংসদে প্রতিনিধিত্ব করেছে। হ্যাঁ, জাসদ, জাতীয়তাবাদী সমাজতান্ত্রিক দল, নিজেরাই সংসদে নিজেদের প্রতিনিধিত্ব করেছে কোনো জোট ছাড়া। হ্যাঁ, কোনো জোট ছাড়াও কিন্তু করতে পেরেছে। তারপর আমি যদি বলি ওয়ার্কার্স পার্টি, হ্যাঁ, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি, তারা কিন্তু একেবারে নিজেরাই নির্বাচন করে, রাশিদ খান মেনন সাহেব এবং ফজলে হোসেন বাদশাহ তারা নিজেরা নির্বাচন করে কিন্তু এসছেন, আবার জোটের সাথেও এসছেন। হ্যাঁ, এবং আমরা যদি বলি জাতীয় পার্টি 1991 সালে এরশাদ সাহেবের পতনের পরও সেই সময় কারাগারে থেকেও প্রায় 25টির উপরে আসন পান। তো সেই ধরনের সকল পার্টিকেই তারা কিন্তু কার্যত নিষিদ্ধ করে রেখেছে। তো এখন শুধুমাত্র এটা আওয়ামী লীগের প্রশ্ন নয়, বাংলাদেশের রাজনীতিতে সকল রাজনৈতিক এবং গণতান্ত্রিক শক্তিকে বিরত রেখে শুধুমাত্র ইউনূসের স্পন্সর যেই এনসিপি, হ্যাঁ, অনেকে হাস্যরসের সাথে বলেন চিলড্রেন্স পার্টি, আমি বলবো যাই হোক, একটা নাম দেয়া হয়েছে নাসের বর্তমান রূপ। নাস হচ্ছে নাগরিক শক্তি। ইউনূসের যে 2007 সালের যে এক্সপেরিমেন্ট নাস, নাগরিক শক্তি, সেই নাসের নতুন রূপ হচ্ছে সর্বনাশ। ওই নাসের নতুন রূপ হলো সর্বনাশ। এই সর্বনাশ এনসিপি হচ্ছে ফ্রিডম পার্টি ইত্যাদির নবসংস্করণ। আর বিএনপি এবং জামায়াত ইসলামী, এবং যদি সম্ভব হয় তারা যদি মনে করে রাখবে ওই ইসলামিক আন্দোলন হাত পাখা মার্কা, ও তাদের সাথে আলোচনা করে, তাদেরও কিন্তু কোনো গ্যারান্টি নেই তাদেরকে তারা রাখবেন। হ্যাঁ, এবং সাথে থাকবে হয়তো বা হেফাজতে ইসলামের কোনো কিন্তু রাজনৈতিক দল নয়, তাদের যে জোটের মধ্যে ইসলামিক কিছু দল আছে তাদেরকে রাখবে। এটা ছাড়া বাকি সবাইকে রাজনীতি থেকে দূরে রেখে নির্বাচন, এটা কোনো নির্বাচনই নয়। এবং এই নির্বাচনকে ঘিরে যেই জাতির প্রত্যাশা ছিল যে হ্যাঁ, একটা সরকার, গণতান্ত্রিক এবং সাংবিধানিক সরকার বিদায় হয়েছে, নতুন আরেকটি সরকার আসলে পরে সকলের ঐক্যমত্য থাকলে তখনই কিন্তু সমাজে একটা স্থিতিশীলতা থাকে এবং আসবে। সুতরাং এরা কিন্তু পরিকল্পনা করছে যাতে স্থিতিশীলতাটাই না আসে, কারণ নৈরাজ্যের মাধ্যমে কোনো গোষ্ঠী
নিজেদের ক্ষমতা ধরে রাখতে পারে। আবার স্থিতিশীল সমাজ থাকলে তাদের আসলে রাজনীতিতে কোনো ধরনের অবস্থান থাকে না। তাই আমি মনে করি বঙ্গবন্ধু দৌহিত্র যে কথাটা বলেছেন যে একটা ইনক্লুসিভ ইলেকশন, সকলের সাথে, সকলকে সাথে নিয়ে একটা ইলেকশন। শুধু আওয়ামী লীগ কেন বলছি আমরা? আওয়ামী লীগ তো একটা মেজর পলিটিক্যাল পার্টি, আমাদের তো আরো অনেক পলিটিক্যাল পার্টি আছে যাদেরকে তারা কার্যত অবরুদ্ধ করে রেখেছে এবং ইফেক্টিভলি কোনো ধরনের সাংগঠনিক কার্যক্রম করতে দিচ্ছে না। সুতরাং এই কথাটার যথাযথ যৌক্তিক ভিত্তি আছে এবং আমি মনে করি জাতির কাছে কিন্তু এটা এখন সবচেয়ে নাম্বার ওয়ান টপিক যে an election including everyone, inclusive election, এটা কিন্তু জাতির কাছে এখন নাম্বার ওয়ান টপিক চাওয়া। জি, অনেক ধন্যবাদ আপনাকে। আমি মাহবুব আলম প্রদীপ আপনার কাছে যাব। এই প্রসঙ্গের সাথেই কিন্তু আরেকটি অংশ যেটি আমাদের মহিবুল আলম চৌধুরী উনি বলেছেন, আমি তারপরে আপনার কাছ থেকে সেই বিষয়টি নিয়ে একটু কথা বলবো। সেটি হচ্ছে যে এই যে ইসলামী উগ্র গোষ্ঠীর যে উত্থান ঘটছে বাংলাদেশে, সে বিষয়ে কিন্তু আন্তর্জাতিকভাবে মানবাধিকার সংস্থা তারা কিন্তু গভীর উদ্বেগ প্রকাশ করেছে এবং এর সাথে সাথে তারা কিন্তু এটিও বলেছে বাংলাদেশ আওয়ামী লীগকে যেভাবে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে সেটি অতিরিক্ত দমন এবং সংখ্যালঘুদের উপর নির্যাতন, কারাগারে মৃত্যু, গণগ্রেফতার, এই সকল বিষয় নিয়ে আন্তর্জাতিক 6টি সংস্থা উদ্বেগ প্রকাশ করেছে এবং তার মানে সেই বক্তব্যটাই সজীব ওয়াজেদ জয় তিনি যেভাবে উল্লেখ করেছেন যে বাংলাদেশ একটা অস্থিতিশীল জায়গায় পৌঁছে যাচ্ছে এবং সেই বাংলাদেশের অস্থিতিশীল জায়গায় যখন পৌঁছে যায় তখন আন্তর্জাতিকভাবে বাংলাদেশের ভাবমূর্তিটাও কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে এবং সেই জায়গাটাকে তিনি অত্যন্ত যুক্তি সহকারে বুঝিয়েছেন যে এর থেকে উত্তরণের একটি উপায়, সেটি হচ্ছে অন্তর্ভুক্তিমূলক নির্বাচন এবং সেখানে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ এবং একটা পরিবেশ তৈরি করতে হবে যাতে সেখানে সেই রাজনৈতিক দলগুলো নির্বাচনের জন্য কাজ করতে পারে। একদম শেষ মুহূর্তে তাদের নিষেধাজ্ঞা তুলে ফেলা হলো, তখন কিন্তু আর সেই রাজনৈতিক দল চাইলেও কাজ করতে পারবে না। এই পুরো বিষয়টাকে তিনি অত্যন্ত বিচক্ষণ ভাবে তুলে ধরেছেন। আপনার কাছে আসছি, আপনি কি ভাবেন? আমি একটা ছোট্ট কথা এখানে একটু আমাদের ভাই বলার আগে একটু বলতে চাই যে ইসলামী দল নয়, আমরা যে কথাটা বলছি যে ধর্মীয় উগ্রবাদ। ইসলামী রাজনৈতিক দলগুলোর সাথে আওয়ামী লীগের কোনো বিরোধ নেই। আওয়ামী লীগের 15 বছরের শাসনামলে আমাদের অনেক ইসলামিক রাজনৈতিক দল কিন্তু আমাদের সাথে জোটেও ছিল এবং তারা নির্বাচনও করেছে এবং তাদের পার্সেন্টেজ অফ ভোটও কিন্তু অনেক জায়গাতে আমরা দেখেছি ইমপ্রুভও করেছে। 5 থেকে 7% ভোট চরমোনাই পীরের নেতৃত্বে যে দলটি আছে হাত পাখা মার্কা ইসলামিক শাসনতন্ত্র আন্দোলন, তারাও কিন্তু ভোট পেয়েছে। আমাদের কিন্তু ইসলামিক দলগুলোর সাথে কোনো বিরোধ নেই। ইসলামিক দলগুলোর সাথে আমাদের বিরোধ। আমি যেটা বলছি ধর্মীয় উগ্রবাদের উত্থান, সেখানেই হচ্ছে আমাদের সবচেয়ে বেশি আমাদের পলিটিক্যাল ইস্যু। একদম। ধন্যবাদ আপনাদের দুজনকে, ধন্যবাদ। বিশেষ করে আমি আমাদের যে প্রথম আলোচক মহিবুল চৌধুরী ভাই, ওনাকে অসংখ্য ধন্যবাদ। নওফেল ভাই, পাশাপাশি প্রাচী আপা যেভাবে আপনি ভূমিকা টেনেছেন, এরপর আসলে আমি কি বলবো সেটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। তবে দর্শক শ্রোতাদের জন্য আমি উত্তরে যাওয়ার আগে আমি একটু সম্পর্কে একটু উত্তর দিতে চাই, যে সেটা হচ্ছে অনেকেই ভাবতে পারেন যে সজীব ওয়াজেদ জয়ের এপিতে সাক্ষাৎকার নিয়ে এত আলোচনা সমালোচনার কি আছে, যুক্তিতর্কের কি আছে। শুধু দর্শকদের উদ্দেশ্যে বলতে চাই যে এপি বা অ্যাসোসিয়েট প্রেস হচ্ছে ইউএস এর অন্যতম একটা প্রাচীন পত্রিকা, যেটা হচ্ছে প্রায় 200 বছর 300 বছরের কাছাকাছি, এবং এই পত্রিকার পাঠক হচ্ছে 4 বিলিয়ন, 400 কোটি মানুষ দৈনিক এই সংবাদটা দেখেন। 100টা দেশের সংবাদ ছাপানো হয়। আমি আবারও রিপিট করে বলছি, সজীব ওয়াজেদ জয় যে সাক্ষাৎকারটা দিয়েছেন এবং যেটা এপি সহ পৃথিবীর অন্যান্য লিডিং নিউজ পেপার, এবিসি নিউজ ইউএসএ, দ্য ইন্ডিপেন্ডেন্ট ইউনাইটেড কিংডম, ওয়াশিংটন পোস্ট, সান ফ্রান্সিসকো ক্রনিকল নেটওয়ার্ক, নিউজডে, পিটসবার্গ পোস্ট গ্যাজেট ইউএসএ, দ্য স্টার মালয়েশিয়া, দ্য এক্সেলসিয়র ইন্ডিয়া, দ্য ব্লুমস নিউজ সার্ভিসেস ইন্ডিয়া। এটা বলার রিজনটা হচ্ছে, আপনারা জানেন আওয়ামী লীগ সরকার যখন ক্ষমতায় ছিল তখন ডক্টর মোহাম্মদ ইউনূস সারা পৃথিবীব্যাপী টাকা খরচ করে নোবেল লরেটদের
সিগনেচার নিয়ে ওয়াশিংটন দ্য গার্ডিয়ান অথবা ওয়াশিংটন পোস্টে তিনি একটা বিজ্ঞাপন ছাপিয়েছিলেন। আমি এই বাংলাদেশ আওয়ামী লীগের পেজ এবং হচ্ছে আরপি স্টেশনের মাধ্যমে গুরুত্বটা এইটুকু বোঝাতে চাই যে সজীব ওয়াজেদ যে সাক্ষাৎকারটা দিয়েছেন বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং অর্থবহ। এখন আমরা যে জায়গাটাতে আসছি, সজীব ওয়াজেদ জয় তিনি শুধুমাত্র হচ্ছে যে ইনক্লুসিভ ইলেকশনের কথাই বলেননি। আমরা ইতিমধ্যে জেনেছি যে বাংলাদেশে কিভাবে ডক্টর মোহাম্মদ ইউনূস ক্ষমতা নেওয়ার পর, সাম্রাজ্যবাদের দালাল হিসাবে ক্ষমতা নেওয়ার পর কিভাবে ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর দিকে ধীরে ধীরে এগিয়ে যাচ্ছেন। যে কোনো মূল্যে বাংলাদেশের নির্বাচন ফেব্রুয়ারিতে করতে পারলে বা করতে না পারলে কিভাবে, আমি উগ্রবাদের চেয়ে বড় কথা বলতে চাই, বাংলাদেশের স্বাধীনতা বিরোধী গোষ্ঠী জামাত শিবিরকে কিভাবে ক্ষমতায় আনা যায় সেই প্রচেষ্টাটাই করছে, এবং বাংলাদেশকে কিভাবে আফগানিস্তানের মতো একটা তালেবানের রাষ্ট্র বানানো যায় সেই প্রচেষ্টাতেই ডক্টর মোহাম্মদ ইউনূস লিপ্ত আছেন। তো আপনি যদি সজীব ওয়াজেদ জয়ের পুরো সাক্ষাৎকারটা যদি আপনি বিশ্লেষণ করেন, সেখানে দেখবেন তিনি স্পষ্টত বলেছেন যদি আওয়ামী লীগ অর্থাৎ শেখ হাসিনার নেতৃত্বাধীন দীর্ঘমেয়াদে ক্ষমতাসীন রাজনৈতিক দলকে বাদ দিয়ে নির্বাচন করা হয়, সেটা হবে একটা সুস্পষ্ট ভণ্ডামি। তিনি আরো বলেছেন যে আপনি ইতিমধ্যে বলেছেন যে শেষ মুহূর্তে যদি নির্বাচনের নিষেধাজ্ঞা তুলেও নেওয়া হয় তখন কিন্তু আওয়ামী লীগকে লেভেল প্লেইং ফিল্ড দেওয়া হবে না। অর্থাৎ আওয়ামী লীগের অধিকাংশ নেতা কর্মীরাই হচ্ছে নিজেদের জীবন বাঁচানোর জন্য যেভাবে তারা নির্যাতন করছে, অত্যাচার করছে, জেলে কারা নির্যাতনে হত্যাকাণ্ডের শিকার হচ্ছেন, সেই জায়গা থেকে আওয়ামী লীগের নেতাদের যথেষ্ট সময় দিতে হবে। তিনি আরো বলেছেন আওয়ামী লীগের লক্ষ লক্ষ কর্মী গ্রেফতার হয়েছেন, উগ্র গোষ্ঠীগুলো সক্রিয় হয়েছে, সংখ্যালঘু এবং মধ্যপন্থীরা আতঙ্কে আছেন। সেই সাথে তিনি আরেকটা জিনিস বলেছেন, এই সরকারের মানবাধিকার রেকর্ড ভয়ানক, সংখ্যালঘুরা এখন মূল লক্ষ্য। আমি এখন আসল জায়গায় আসি। এই বক্তব্যের বা সাক্ষাৎকারের বিশ্লেষণমূলক বা চুম্বক অংশগুলো বলার কারণ হচ্ছে এই, তিনি যে প্রক্রিয়ায় যে ইন্টেলেকচুয়ালিটির মাধ্যমে বাংলাদেশের বর্তমান পরিস্থিতি সারা বিশ্বের কাছে তুলে ধরেছেন, বিশেষ করে পশ্চিমা বিশ্বের প্রতি। আমরা জানি এই সরকার পশ্চিমা বিশ্বের মদত পুষ্ট, আশীর্বাদ পুষ্ট, কিন্তু 1 বছর যেতে না যেতেই বা 14 মাস যেতে না যেতে আপনি দেখবেন যে হিউম্যান রাইটস ওয়াচ সহ সারা পৃথিবীব্যাপী 6টা মানবাধিকার সংগঠন এবং ইউএস পর্যন্ত বলেছে যে তারা হচ্ছে বাংলাদেশের সকল রাজনৈতিক দলের অংশগ্রহণে একটা নির্বাচন চায়, কিংবা এইটা তারা মনে করে। এখন প্রশ্ন হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূসের এই যে জঙ্গিবাদের কথাগুলো সজীব ওয়াজেদ জয় বলেছেন, তার সাথে যদি বাংলাদেশের প্রত্যেকটা ঘটনা আপনি রিলেট করেন, আপনি গতকালের ঘটনা দেখেন, এর সাথে আমি রিলেট করতে চাই যখন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচার নিয়ে, যেটা আমরা বলছি যে ক্যাঙ্গারু কোর্টের হয়তো ভিডিওটা দেখেছেন, কিভাবে রাষ্ট্রপক্ষের আইনজীবী শেখ হাসিনার পক্ষে নিয়োগকৃত, তিনি হেসে হেসে বলছেন তিনি নিজেও জানেন যে শেখ হাসিনার ফাঁসি চান, বাট রাষ্ট্রের চাপে তিনি কিভাবে কি করছেন না করছেন। আমি এই কোর্টকে ক্যাঙ্গারু কোর্ট বলতে চাই না, যেহেতু এটা জামাতের কোর্ট, আমি এটাকে জাঙ্গারু কোর্ট বলতে চাই। আমি যেটা বলতে চাচ্ছি, দেখেন এই জিনিসটাকে ভুলে এবং জঙ্গিবাদের উত্থান করা, আপনি গতকাল যদি ঢাকায় গ্রিন ইউনিভার্সিটি এবং ড্যাফোডিল ইউনিভার্সিটি যদি আপনি সংঘাতটা দেখেন, এটা ভয়াবহ। যে অপরাধে আওয়ামী লীগকে অপরাধী করা হয়, যে অপরাধে ছাত্রলীগকে অপরাধী করা হয়, গত 16 বছরে ছাত্রলীগকে কখনো বাংলাদেশের কোন ইউনিভার্সিটিতে প্রকাশ্যে মেয়েদের হলে এভাবে অস্ত্রশস্ত্র নিয়ে গিয়েছে? যায়নি। অনেকে হয়তো বলবেন 5ই অগাস্টে হামলা করেছে, আপনি দেখবেন যে 5ই অগাস্টের হামলাগুলা সাজানো ছিল। আমি যেটা বলতে চাচ্ছি যে শিল্প কারখানা ধ্বংস করা, কলকারখানা ধ্বংস করা, বিশ্ববিদ্যালয় ধ্বংস করা, শিক্ষা ব্যবস্থা ধ্বংস করা, ব্যবসা বাণিজ্য প্রত্যেকটা জায়গা ধ্বংস করে বাংলাদেশকে এমন একটা জায়গায় নিয়ে যাওয়া, যে জায়গার মাধ্যমে বাংলাদেশকে ভবিষ্যতে একটা অস্থিতিশীল পরিবেশে নিয়ে যাওয়া হবে। এবং আমরা ইতিমধ্যে দেখেছি যে নফেল ভাই বলেছেন যে হয়তো হাত পাকাকে আনলেও আনতে পারে। আপনি দেখবেন যে হেফাজতের একটা যথেষ্ট স্টেক হোল্ডার ছিল, তারা নানা হুঙ্কার দিচ্ছে। জামাত ইসলাম তো প্রকাশ্যেই এখন হচ্ছে নানান প্রক্রিয়ায় মানুষকে বেহেস্তের টিকিট দিচ্ছে, বিএনপি বেহেস্তের টিকিট দিচ্ছে। এখন তারা যে কোনো কাজ করলে তারা বেহেস্তের টিকিট দিয়ে মানুষকে মোটিভেট করে, মানুষের চিন্তা চেতনা পরিবর্তন করে কিভাবে একটা রাষ্ট্রের মূলে ভিত্তিতে জঙ্গিবাদের বীজ বপন করা যায়, পরিচর্যা করা যায় এবং সেই সাথে সেটাকে বটবৃক্ষে রূপান্তরিত করা যায়, সেইটার চেষ্টাতেই ডক্টর মোহাম্মদ ইউনূস এই সমস্ত কর্মকাণ্ডগুলা করছেন। আমি এই সমস্যার সাথে আমি একটা জিনিসও বলতে চাই, যারা হচ্ছে বাংলাদেশে যারা মুক্তিকামী মানুষ,
যারা হচ্ছে স্বাধীনতার পক্ষে কথা বলেন। গত 5ই অগস্টে যারা বিভ্রান্ত হয়েছিলেন এই সজীব ওয়াজেদ জয়ের বক্তব্যের পর আপনি দেখবেন তাদের চিন্তার পরিবর্তন ঘটেছে, তাদের মননের পরিবর্তন ঘটেছে, এবং তারা বলতে শুরু করেছে যে হ্যাঁ, দিস ইজ দ্য রাইট ওয়ে। আপনি, এবং এর সাথে আমার একটা জিনিস যোগ করতে চাই, অনেকেই সজীব ওয়াজেদ জয়কে নিয়ে ট্রল করতেন, ঠাট্টা করতেন। খোদ আমি অনেক আওয়ামী লীগের লোকজনকে বলতে শুনেছি যে না, শেখ হাসিনা এবং ডক্টর ওয়াজেদ মিয়ার সন্তান বিজ্ঞ নন কিংবা হচ্ছে যে বুদ্ধিমান নন। যদি এই সাক্ষাৎকার অ্যাপের সাক্ষাৎকার যদি বিশ্লেষণ করেন, যদি পড়েন, আমার জানা নাই অতীতে বাংলাদেশের কোনো রাজনৈতিক ব্যক্তিবর্গ এত বড় নিউজ পেপারে এত বিশাল আকারে সারা পৃথিবীব্যাপী গুরুত্বের সাথে বক্তব্য দিয়েছেন কিংবা হচ্ছে কাভারেজ পেয়েছেন। সেই জায়গা থেকে যে জিনিসটা আমি নিয়ে আসতে চাই, আওয়ামী লীগের হতাশ হওয়ার কিছু নেই। আওয়ামী লীগের নেতৃত্ব তৈরি হয় দুর্দিনে, আওয়ামী লীগের নেতৃত্ব তৈরি হয় দুর্দশায়, আওয়ামী লীগের নেতৃত্ব তৈরি হয় আওয়ামী লীগের নেতা কর্মীরা যখন জেলে থাকে, হত্যাকাণ্ডের শিকার হয়। ভয় পাওয়ার কিছু নেই। আমি আগামী নেতৃত্ব দেখি আওয়ামী লীগের মধ্যে, যে নেতৃত্বের মধ্য দিয়ে আওয়ামী লীগ শুধুমাত্র শেখ হাসিনার প্রজন্ম নয়, আর ভবিষ্যতের প্রজন্ম আওয়ামী লীগকে এগিয়ে নিয়ে যাবে এবং এই জঙ্গিবাদের বিরুদ্ধে আমরা রুখে দাঁড়াবো। অনেক ধন্যবাদ আপনাকে, অনেক গুরুত্বপূর্ণ তথ্য আপনার কাছ থেকে আমরা পেলাম। আমি পরের প্রশ্ন যাওয়ার আগে একটা ছোট্ট তথ্য বলতে চাই যে একটা সময় কিন্তু আমরা এত তথ্য প্রযুক্তির বিষয়ে আমাদের অত ধারণা ছিল না, বা বাংলাদেশ সেভাবে তথ্য প্রযুক্তিতে অত উন্নত ছিল না। এই তথ্য প্রযুক্তির বাস্তবায়ন, স্বপ্ন দেখায় সবই কিন্তু বঙ্গবন্ধু দহিত্র সজীব ওয়াজেদ জয় তিনি করেছিলেন, এবং তিনি বাংলাদেশে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার তথ্য প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা ছিলেন। তো যে প্রশ্নটা আমি এখন মহিবুল হাসান চৌধুরী আপনাকে করতে চাই সেটি হচ্ছে যে সজীব ওয়াজেদ জয় তিনি নির্বাচন কমিশনের নিরপেক্ষতার বিষয়টি উল্লেখ করেছেন, এবং আরেকটি প্রশ্ন চলে আসে, যেহেতু সেটা আমি একসাথে আপনাকে করছি, সেটা হচ্ছে যে এই মুহূর্তে আদালতে যা হচ্ছে সেই বিচারের বিষয়টিও তিনি উল্লেখ করেছেন। তো দুটো যেহেতু কাছাকাছি প্রশ্ন, আমি আপনাকে একসাথেই দুটো প্রশ্ন করলাম, আপনি যদি দুটো বিষয় একসাথেই বলেন। দেখুন, নির্বাচন কমিশন যেটা গঠন করা হলো, এই নির্বাচন কমিশন গঠনের জন্য আমাদের সংবিধানে একটা পদ্ধতি বর্ণিত আছে। সংবিধানে বর্ণিত পদ্ধতিটিতে বলা আছে যে এই বিষয়ে একটি আইন করার কথা। তো আইনের আগে তো একটা প্র্যাকটিস ডেভেলপ করতে হবে। তো সেই প্র্যাকটিসটা কি? অর্থাৎ আমাদের যে মানে স্ট্যান্ডার্ড প্র্যাকটিস যে কোনো পলিটিতে থাকে হচ্ছে পলিটিক্যাল স্টেক হোল্ডার যারা, পাশাপাশি যারা নির্বাচন সংশ্লিষ্ট, সেখানে সিভিল সোসাইটির সদস্যবৃন্দ আছেন, প্রশাসন আছে, সকলের সাথে আলোচনা করে একটা গ্রহণযোগ্য প্যানেল তৈরি করা, সেটাইকেই পরবর্তীতে আইনে আপনি রূপান্তর করবেন। আইনের আগে কিন্তু একটা কাস্টম যেটা, সেটা কিন্তু একটা প্রতিষ্ঠিত করতে হবে। রাজনৈতিক কাস্টমটা কি? আমাদের দেশে কিন্তু কোনো রাজনৈতিক কাস্টম ছিল না। যেটা ছিল যে সাধারণত যেটা হতো যে আমাদের একটা মানে সরকার প্রধান চাইতো আগামী নির্বাচন তিনি কিভাবে করবেন, সেভাবে করে একটা নাম প্রস্তাব করে একটা নির্বাচন কমিশন করে ফেলতেন। করে ফেলার পরে এবার জনস্রোতে যে টেকে, এই ধরনের একটা অবস্থা ছিল, জনস্রোতে যে টেকে। এবং জনস্রোতে যে টেকে নির্বাচনগুলো সে তো টেকসই হতো না, এবং যারা আসতো তারা খুব দ্রুত চলে যাওয়ার মানে মানসিকতা নিয়ে আসতো। তো যাই হোক, একমাত্র বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনা তিনি শুরু করলেন যে না, নির্বাচন কমিশন গঠন করার ক্ষেত্রে আমাদের একটা সার্চ কমিটি করতে হবে। সেই সার্চ কমিটি এবার রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করবে, তাদের কাছ থেকে নাম নেবে, নাম নিয়ে নিজেরা আলোচনা করে তারপরে নাম প্রস্তাব করবেন মহামান্য রাষ্ট্রপতির কাছে, এবং তার দ্বারা নির্বাচন কমিশনটা গঠিত হবে। এই প্র্যাকটিসটা কিন্তু তিনি ডেভেলপ করলেন। তো এখন দেখা গেল এবার যেই মানে নির্বাচন কমিশন গঠন প্রক্রিয়াটা হলো, সার্চ কমিটি গঠনের কোনো প্রজ্ঞাপন আমরা দেখিনি। আমরা বলা হচ্ছিল যে নির্বাচন কমিশনার খুঁজছিল, যেন চাকরি প্রার্থী খোঁজা হচ্ছিল আর কি। চাকরি প্রার্থী খোঁজার মতন করে নির্বাচন কমিশনার খোঁজা হচ্ছিল। দেখা গেল কোথা থেকে কিছু নাম চলে আসলো, এবং সেগুলো আমরা যতটুকু জানতে পেরেছি যে জামায়াত ইসলামীর আশীর্বাদ প্রাপ্ত হয়ে বিএনপির সম্মতি নিয়ে, হ্যাঁ, জামায়াত ইসলামী এবং বিএনপির সম্মতি নিয়ে একটা কমিশন গঠন করা হয়েছে। এটার সাথে কোনো রাজনৈতিক দলের কোনো আলোচনা বা সেখানে তাদের কোনো মতামত ও বিবেক্তি কিছুই নেওয়া হলো না। এবং সেটা আসলে মূলত ইউনুস কমিশন, ইউনুস কমিশন
এই নির্বাচন কমিশনটা গঠন করলো এবং এই নির্বাচন কমিশনকে দিয়ে তারা একটা নির্বাচন সাজানো নির্বাচন করবে, এই প্রক্রিয়াতে তারা এগোচ্ছিল। কিন্তু সবচেয়ে মজার বিষয় দেখবেন, জনস্রোত এতই বিরুদ্ধে এই সরকারের এই সাজানো এবং পাতানো নির্বাচন নিয়েও তাদের মধ্যে শঙ্কা, যে তাদের গঠিত নির্বাচন কমিশনারের পক্ষে বা কমিশনের পক্ষে এই জনস্রোত যদি পক্ষে কখনোই সম্ভব হবে না। জনগণের মধ্যে যে দাবি উঠেছে যে আগেই ছিলাম ভালো, শেখ হাসিনার হাতেই বাংলাদেশ নিরাপদ, এই যে একটা মানে বাংলাদেশের 17 কোটি মানুষের মধ্যে একটা উপলব্ধি এসেছে এবং জনদাবি এসেছে, এটা তারা এখন নানান সমীক্ষায় সার্ভেতে, যদিও বা তারা ফলাফলগুলো তাদের মতো করে দেয়, কিন্তু তারা জানে যে মানুষের চাওয়াটা কি। মানুষ ইতিমধ্যেই ক্ষুব্ধ, বিএনপির উপরে ক্ষুব্ধ। তারা ক্ষমতায় আসার আগে যে লুটতরাজ, হত্যাযজ্ঞ, ধর্ষণ, মারামারি, হানাহানি, ধানমন্ডি 32 জাতির অন্যতম ঐতিহাসিক সম্পদ, সেটাকে ধ্বংস করলো। জামায়াতে ইসলামীর উপরে কোনো আস্থা রাখতে পারছে না, যারা মুক্তিযুদ্ধকে পরিত্যাগ করছে। এখন ঘোষণা দিয়েছে নারীদের জন্য 5 ঘন্টা তারা শুধু কাজ করাবে, এর বেশি তার কাজ করতে পারবে না। নানান ধরনের এই যে একটা অপসংস্কৃতি, বাংলাদেশে একটা উগ্রবাদী সংস্কৃতিকে তারা প্রতিষ্ঠিত করবে। আর পাশাপাশি বাংলাদেশে যেভাবে করে ধর্ষকদেরকে জামিন দেওয়া হলো, যেভাবে চিহ্নিত জঙ্গি দণ্ডপ্রাপ্ত আসামিদেরকে জামিন দিয়ে দেওয়া হলো, সমাজে এখন আইন শৃঙ্খলা বলে কিছুই নেই। ব্যবসায়ীরা বিনিয়োগ করছেন না, অর্থনৈতিক ম্যানেজমেন্ট খুবই করুণ অবস্থায়। আপনার মানে ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট, যেটা আমাদের বাংলাদেশ ব্যাংকের যে মনিটারি পলিসি কমিটি আছে, একেবারে মানে যেমন ইচ্ছা তেমন করছেন। এই যে একটা সাবেক এনজিও কর্মী আহসান মনসুর, তাকে দিয়ে বসানো হয়েছে। হ্যাঁ, এই যে একটা অরাজক অবস্থা। এখানে একটা কথা বলে রাখি, যে এই যে আহসান মনসুর বাংলাদেশ ব্যাংকের গভর্নর, আমরা দেখলাম তার কন্যা দুবাইতে মিলিয়ন মিলিয়ন ডলারের বাড়ি কিনলো। হ্যাঁ, এবং তিনি কিনা এখন কিনা মুদ্রা পাচার এবং মানি লন্ডারিং এর নাকি তিনি ইনভেস্টিগেশন করছেন। শুরু করলেন এই কথা বলে, এখন বলছেন আসলে বিদেশ থেকে তো টাকা পয়সা আনা যায় না, আমরা একটা কম্প্রোমাইজের চেষ্টা করছি। কেন? কারণ তার কন্যাই তো ঢাকা শহরে মানে রেস্টুরেন্টের লাইসেন্স নিয়ে অবৈধ বারের ব্যবসা করতেন, অ্যালকোহলের ব্যবসা করতেন, সেখানে তার কন্যা আহসান মনসুরের। তারপর সেটা পড়লো ধরা পড়ার পরে তদবির করে তার কন্যাকে ছাড়িয়ে নিল। এই যে একটা মানে নানান ধরনের কুচক্রী মহলের, শুধুমাত্র স্যুটটাই পরে বিদেশে চাকরি করে আসছি আমি, এখন মানে সুন্দর করে কথা বলবো এবং আমার নিজের আখেরটা গুছিয়ে নেব, আখের গোছানো লোকজনকে দিয়ে যখন তারা এই যে ইয়েটা গঠন করলো, নির্বাচন কমিশন গঠন করলো, প্রশাসনের তাদের কর্তা ব্যক্তির থেকে বসালো, তারপরেও তারা বুঝছে যে সম্ভব না। ব্যালটের জোয়ারে এই সকল ষড়যন্ত্র সব ভেসে যাবে। সুতরাং এই ব্যালটের জোয়ারের ভয়ে এখন তারা আওয়ামী লীগকে অবশেষে নিষিদ্ধ করলো। নিষিদ্ধ করার আগেই কিন্তু প্র্যাকটিক্যালি তারা কিন্তু অত্যাচার নির্যাতন করে ডিফ্যাক্টো আপনার যেই ব্যানিং প্রহিবিশন, সেটা কিন্তু চলে আসলো। এখন করেছে ডিজুয়ার, অর্থাৎ আইনগতভাবে করেছে। তারা কিন্তু বাস্তবে আওয়ামী লীগকে সারা দেশে ধরপাকড় করেছে, এসব করেছে। আপনি দেখবেন পুরো তাদের যে মানে এই যে অ্যাডভাইজারদেরকে এনেছে, আমি দেখছিলাম মানে প্রতারক শ্রেণীতে ভরে গেছে, যে কত ধরনের প্রতারক বিদেশ থেকে আনা যায়। আমি বলছি না তারা মানে প্রফেশনালি প্রতারক, কিন্তু তারা, যেটা আমি বলছি যে অপারগতার কারণেই প্রতারক সাজছে। কেন? তাদের পক্ষে আসলে কম সময়ের মধ্যে এই রাষ্ট্রের কিছুই করা সম্ভব না, কিন্তু একটা মানে আমি বলবো যে আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয় না, ভাইরাল সরকার। হ্যাঁ, ভাইরাল করার জন্য এই যে একটা দেখবেন বিদায় একটা আশিক চৌধুরী নামে এক লোককে বসালো। হ্যাঁ, সে বলেছে বাংলাদেশে নাকি গত 1 বছরে মানে মিলিয়ন মিলিয়ন ডলারের বিনিয়োগ এসেছে। অথচ আমরা দেখলাম কিছুদিন আগে সে লন্ডনে কোম্পানি গঠন করেছে 2019 সালে। হ্যাঁ, বাংলাদেশি নাগরিক হয়ে সেখানে ইনভেস্টমেন্ট করেছে সেখানে, কিন্তু এগুলা কিছুই প্রচার করতে দিচ্ছে না আমাদের কোন ধরনের গণমাধ্যমকে। তারপরে এই যে মানে এই দেখলাম লামিয়া মোর্শেদ, এনজিও কর্মী লুৎফে সিদ্দিকী, তারপরে সৈয়দা রেজওয়ানা হাসান, এই নানান ধরনের যাদের সাথে আসলে প্রশাসন পরিচালনা, সমাজের মানে বৃহৎ একটা জনগোষ্ঠীর সাথে কোনো সম্পৃক্ততা নেই, এই ধরনের লোকদেরকে দিয়ে সরকার চালিয়ে রাখা যায় না, টেকানো যায় না, এটা এরা বুঝে গিয়েছে। এরা বুঝে গিয়েছে জোয়ারের পানির মতো জনসমর্থন এদের সকল অপকর্মকে ভাসিয়ে নিয়ে যাবে, এবং এজন্যই তারা বলছে একটা নির্বাচন আমরা কোন রকমে করে যদি চেয়ারে বসতে পারি। তারা একটা জিনিস বুঝছে না যে
কোন রকমের চেয়ারে বসার মেয়াদটা কতদিন হবে? দেখুন, বাংলাদেশের যে সমস্ত নির্বাচনগুলোতে আওয়ামী লীগকে অংশগ্রহণ করতে দেয়া হয়নি, প্রত্যেকটি নির্বাচনের সরকারগুলো কতদিন স্থায়ী হয়েছে সেটা কিন্তু আপনাকে ভাবতে হবে এবং দেখতে হবে, ইতিহাসটাকে দেখতে হবে। এই যে রিসেন্ট ইতিহাসটা কি, আওয়ামী লীগকে জোরপূর্বক তারা নির্বাচন করতে দেয়নি 15ই ফেব্রুয়ারি যেই খালেদা জিয়া সরকারের নির্বাচন, হ্যাঁ, সেটা 2 মাসের মধ্যে সরকারের পতন হয়েছে। আওয়ামী লীগের সাথে বিএনপি জামায়াতের নির্বাচন না করার পার্থক্যটা আমি বলছি, 14 সালে বিএনপি এবং জামায়াতে ইসলামী নিজেরাই সংসদে থাকা অবস্থায় ঘোষণা দিয়েছে তারা নির্বাচন করবেন না, তারা নির্বাচন করবেন না নতুন পদ্ধতিতে। আওয়ামী লীগ কিন্তু কখনোই বলেনি, এমনকি এই অবৈধ সরকার গঠন করার পরও কিন্তু নির্বাচনের বিরোধিতা আমরা করিনি। আমরা বলছি নির্বাচন করার জন্য ন্যূনতম যে সমস্ত শর্ত, সেটা হচ্ছে আমার প্রায় 100-র উপরে সরাসরি এমপি মন্ত্রী তারা এখন কারাগারে, বিনা বিচারে তারা কারাগারে আছেন। আর তারা কিন্তু জনপ্রতিনিধি, তারপরে চেয়ারম্যান, তারপরে মেয়র, আপনি দেখবেন যে জনপ্রিয় মেয়ররা যারা স্থানীয় সরকার নির্বাচন করেছে তাদেরকেও কারাগারে রাখা হয়েছে, কর্মীরা কারাগারে। তো এখন আমাদের সবাইকে আপনি কারাগারে রেখে আপনি যদি বলেন যে হ্যাঁ আসুন এবার নির্বাচনে আসুন, আমার প্রেসিডেন্ট এবং আমার সেক্রেটারি, আমার সভাপতি, সাধারণ সম্পাদক, তারা কাকে নমিনেশন দিবেন, কিভাবে নমিনেশন দেবেন? নমিনেশন দেওয়ার মতন সেই আইনি পরিস্থিতি তো আপনি রাখেননি। আপনি তো তাদেরকে হত্যা করার জন্য চেষ্টা করছেন, তাদেরকে হত্যা করে আপনি বলছেন যে শাহবাগে ঝুলিয়ে রাখবেন। তো এই ধরনের পরিস্থিতিতে আসলে নির্বাচন করা তো কারো পক্ষেই সম্ভব না। সুতরাং এই পরিস্থিতি থেকে বের হওয়ার জন্য, মানে নির্বাচনের জন্য যোগ্য পরিস্থিতি করার জন্য আসলে আমি ব্যক্তিগতভাবে মনে করি একটি নির্দিষ্ট সময় বাংলাদেশে একেবারে কঠোর একটা শাসন ব্যবস্থা আনার প্রয়োজন আছে। সেটা জরুরি অবস্থা দিয়ে হোক, সেটা সামরিক আইন জারি করে হোক, সেটা কারফিউ দিয়ে হোক, একেবারে এই উপদেষ্টা পরিষদকে পদত্যাগ করিয়ে বের করে দিয়ে একটি নতুন সরকার গঠন করে সেই সরকারের অধীনে অন্তত 2 মাস, 3 মাস, 6 মাস একটা শৃঙ্খলা বাংলাদেশে আনতে হবে। এই যে হাজার হাজার অস্ত্র যাদের হাতে চলে গিয়েছে, জঙ্গিদের হাতে, পুলিশের অস্ত্র, সেগুলোকে উদ্ধার করতে হবে। এই জঙ্গিগুলোর পেছনে আবারও সরকারকে তটস্থ হতে হবে, তাদেরকে গ্রেফতার করতে হবে, মানুষের জনজীবনে একটা শৃঙ্খলা আনতে হবে, তারপরে আপনি নির্বাচন করবেন। এখন যে অবস্থা করছেন এইটা একটা অরাজকতার মধ্যে আরেকটি অরাজকতার নির্বাচন করে কোন রকমের চেয়ারের দখলের একটা প্রচেষ্টা, এটা স্থায়ী হবে না এবং বাংলাদেশ আরো গভীর সংকটের দিকে, এই যে একটা জোড়াতালির সরকারের দিকে যাচ্ছে, জোড়াতালির নির্বাচনের মাধ্যমে সেটাতে সংকট আরো দীর্ঘমেয়াদী এবং দীর্ঘস্থায়ী হবে। এটা তারা আসলে করতে পারবে না, কারণ মানুষ ইতিমধ্যেই প্রত্যাখ্যান এদেরকে করেছে, বিএনপিকেও প্রত্যাখ্যান করেছে। হ্যাঁ, নানান ছল চাতুরির কারণে জামায়াতে ইসলামীর প্রশ্নে কিছু কিছু মানুষের মনে একটা প্রশ্ন আছে যে হ্যাঁ জামায়াতে ইসলামী বোধহয় ভালো ভালো কথা বলছে, হ্যাঁ তাদের লোকেরা হয়তো বা সেভাবে করে ধ্বংসযজ্ঞ চালাচ্ছে না। এক ধরনের একটা আমি বলবো যে ছল চাতুরির ক্যামোফ্ল্যাশ তৈরি হয়েছে। কিন্তু বেশিরভাগ মানুষ কিন্তু আবার সেটাও জানে 2001 থেকে 2006 সালের সরকার কিন্তু জামায়াত ইসলামীও ছিল, হ্যাঁ। সুতরাং তারা যে বলছে যে তারা সরকার কখনো গঠন করেনি, অবশ্যই তারা সরকার গঠন করেছে। তারা যে মন্ত্রণালয়ের দায়িত্ব ছিল সেই মন্ত্রণালয়, শিল্প মন্ত্রণালয়ের মাধ্যমে বাংলাদেশে অস্ত্র এনে ভারতে অস্ত্র পাঠানো, বিচ্ছিন্নতাবাদী জঙ্গিবাদকে চর্চা করা, জঙ্গিবাদকে উস্কে দেওয়া, জঙ্গিবাদ রপ্তানি করা, সেগুলো তো তারা করেছে। এই প্রজন্মের অনেকে জানে না, শহুরে আপনার জেনজি প্রজন্মের অনেকেই কিন্তু তাদের সেই ইতিহাস জানে না। তবে তারা জানছে, ধীরে ধীরে জানছে। আমি বলবো সংকটকে দীর্ঘস্থায়ী করার জন্যই কিন্তু ইউনূস চাচ্ছে, ইউনূসের একটা আশা আছে যে নির্বাচনটা যদি আমি বাদ করে দিতে পারি অরাজকতার কারণে, আমি তো থেকেই গেলাম, আমি তো, আমার বয়স এখন 88, বাঁচবো আরো হয়তো 12-3 বছর, যতদিন বেঁচে আছি চেয়ারে বসে থাকি, তারপরে যারাই আসবে তাদের সাথে একটা লেনদেন করি যে নির্বাচনের পরে আমাকে রাষ্ট্রপতির পদে বসিয়ে দিলেই চলবে। সে কিন্তু এই ধরনেরই একটা এক্সিট চায়, যে আজীবন যেন আমৃত্যু, যেন সে তো একটা মেগালোমেনিয়াক ব্যক্তি, সে নিজেকে ছাড়া দেশ মানুষ কাউকে সে ভালোবাসে না, নিজেকে কোনোভাবে প্রতিষ্ঠিত করার একটা চেষ্টা সে করে যাবে। অনেক ধন্যবাদ। একদমই যে ব্যাখ্যাগুলো দিয়েছেন সেগুলো খুবই সঠিক। ইউনূস কখনোই কোনো কিছু লোভ সে ছাড়তে পারে না, এটা একদম প্রমাণিত এখন মানুষের কাছে। অনেক ধন্যবাদ। ডক্টর মাহবুব আলম প্রদীপ, আপনার কাছে এই আলোচনারই সূত্র ধরে আরেকটি প্রসঙ্গ টানতে চাই, সেটি হচ্ছে
বিএনপির যে রাজনৈতিক অবস্থান সে বিষয়ে আমরা এই যে সাক্ষাৎকারটি এপিকে দেয়া যে সাক্ষাৎকার সজীব ওয়াজেদ জয়ের, এখানে তিনি সে বিষয়টা উল্লেখ করেছেন যে বিএনপি এখন যে রাজনৈতিক অবস্থানে আছে এবং যেভাবে এই জঙ্গি উগ্র গোষ্ঠীদের সাথে এক ধরনের মানে ক্ষমতায় যাওয়ার যে একটা মানে ভাবনার মধ্যে ঢুকে গেছে বা জোট করেছে, সেই সেটাও এক ধরনের, এবং তারা আওয়ামী লীগকে বলছে এবং তাদের নেতাকর্মীরা বড় নেতারা ইতিমধ্যে বলা শুরু করেছে যে যে করেই হোক আওয়ামী লীগের ফেরানোটা ঠেকাতে হবে। ধন্যবাদ আপনাকে। আপনি এই তো বিএনপির যে একজন শীর্ষস্থানীয় নেতা যে শামসুদ্দোহা দুদুল, তিনি বলেছেন যে যে কোনো মূল্যেই হোক আওয়ামী লীগকে ফেরানোর সকল রাস্তা বন্ধ করতে হবে। সালাউদ্দিন সাহেব তিনি বলেছেন। সম্প্রতি একটা জিনিস দেখবেন যে আমি এটা একটা ইন্ডিকেশনের কথা বলছি, সজীব ওয়াজেদ জয় উনি যে বক্তব্য দিয়েছেন সেখানে তিনি বিএনপির প্রসঙ্গ টেনেছেন এবং একটা স্পষ্ট করে স্মরণ করে দিয়েছেন যে বাংলাদেশে আওয়ামী লীগের মতো একটা বৃহৎ রাজনৈতিক দলকে বাদ দিয়ে যদি নির্বাচনে অংশগ্রহণ করে এবং সে নির্বাচন জিতে, সেটা কিন্তু ন্যাশনালি এবং ইন্টারন্যাশনালি কখনোই রিকগনাইজড হবে না এবং এটা একটা লেজিটিমেট ক্রাইসিসে তারা পড়বে। আপনি দেখবেন রিসেন্টলি, এটার সাথে আমি ইঙ্গিতটা একটু মেলাতে চাচ্ছি যে সম্প্রতি দেখবেন যে ফখরুল ইসলাম আলমগীর কয়েকদিন আগে বলেছেন জামাত রাজাকার, জামাত মুক্তিযুদ্ধ বিরোধী। সম্প্রতি তিনি বলেছেন জামাতের এবং বিএনপির 3 জন নেতাকে বিনা অপরাধে বাংলাদেশ আওয়ামী লীগ ফাঁসি দিয়েছে যুদ্ধ অপরাধের দায়। আপনি যদি দুটো সূত্র মিলান, তারা যদিও চিন্তা করছে তারা ইলেকশন করবে যে কোনো ভাবে, বাট তাদের মনের কোণে কোথাও একটা ভয় আছে যে জনগণের চাপে, জিওপলিটিক্যাল চাপে এবং আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা এবং আওয়ামী লীগের যে মিত্র বন্ধুগুলো আছে সবার চাপে শেষ মুহূর্তে হলেও এই সরকার আওয়ামী লীগকে নির্বাচন করতে দিতে বাধ্য হতে পারে। আপনি এর সাথে আরেকটা জিনিস দেখবেন যে সম্প্রতি যে জাপার যে চেয়ারপারসন তিনি যে বক্তব্য দিয়েছেন যে জাতীয় পার্টি এবং আওয়ামী লীগ ছাড়া বাংলাদেশে কোনো নির্বাচন হতে দেওয়া হবে না। আপনি যদি সবগুলো কথার সূত্র যদি একসাথে, আমি আপনাকে একটা পয়েন্ট শুধু একটু যুক্ত করে দিই, সেটি হচ্ছে জনগণের কাছে আরেকটি বিষয় সুস্পষ্ট, সেটি হচ্ছে বিএনপি জুলাই সনদে যেখানে সুস্পষ্টভাবে একদম মুক্তিযুদ্ধের বিরুদ্ধে এবং সংবিধানের বাইরে, 26শে মার্চের বাইরে, মানে পুরো মানে মুক্তিযুদ্ধকে অগ্রাহ্য করে যে জুলাই সনদ, হ্যাঁ, সেইখানে একদম রাষ্ট্র বিরোধিতার পর্যায়ে পড়ে, সেখানে গিয়ে তারা স্বাক্ষর করেছে। অর্থাৎ তারা সুস্পষ্ট করেছে তারা স্বাধীনতা বিরোধীদের, তারা সুস্পষ্ট করেছে স্বাধীনতা বিরোধী। আপা দেখেন, বিএনপি বরাবরই স্বাধীনতা বিরোধী একটা রাজনৈতিক দল ছিল। আওয়ামী লীগের মাধ্যমে কিন্তু জামাত প্রতিষ্ঠিত হয়নি, বিএনপির মাধ্যমে হয়েছে। আমরা এর আগেও বিভিন্ন আলোচনায় বলেছি যে জিয়া রহমান ধর্মের নামে, জিয়া রহমান হানা ভোটের মাধ্যমে বহুদলীয় গণতন্ত্রের নামে গোলাম আজমকে বাংলাদেশে নিয়ে এসেছে, শাহাজিজকে প্রাইম মিনিস্টার বানিয়েছে, শাখা চৌধুরীকে নিয়ে এসেছে। 1993 সালে গণ আদালতে গোলাম আজমের ফাঁসি হওয়া সত্ত্বেও এই বিএনপি সরকার তাকে নাগরিকত্ব প্রদান করেছে। এবং আপনি আরো একটা জিনিস দেখবেন যে আজকে এই জিনিসটা আমি দেখছিলাম, আপনি যদি দেখেন যে 1993 সালে খোদ বিএনপির সংসদ বিরোধিতা করা সত্ত্বেও পাকিস্তানের আর্মি জেনারেল যিনি 1971 সালে ভয়াবহ ভূমিকা রেখেছিলেন জান জোয়া, তার মৃত্যুতে খালেদা জিয়া ব্যক্তিগতভাবে রাষ্ট্রের এগেনস্টে গিয়ে তিনি শোক প্রকাশ করেছিলেন। আপনি প্রত্যেকটা সূত্র যদি মিলান, বিএনপি দীর্ঘদিন যাবৎ একটা যুদ্ধ অপরাধীদের আশ্রয়স্থল, অভয়ারণ্য ছিল। পার্থক্যটা হচ্ছে তারা জামাত যখন একটা সুস্পষ্ট সুযোগ পেয়েছে আন্তর্জাতিক চক্রান্তের মাধ্যমে, তারা মনে করছে তারা ক্ষমতা দখল করে, দেশ দখল করে বিএনপিকে ক্ষমতা থেকে তাড়িয়ে দিবে। আমি নওফেল ভাইয়ের সাথে একটা কথা যুক্ত করতে চাই। নওফেল ভাই একটা কথা মেনশন করেছেন যে সেটা হচ্ছে বিএনপি বাস স্ট্যান্ড দখল করেছে, ট্রাক স্ট্যান্ড দখল করেছে, টেম্পো স্ট্যান্ড দখল করেছে। বাংলাদেশের এমন কোনো স্ট্যান্ড নাই যে স্ট্যান্ডবাজি করে দখল করে নাই। প্রশ্ন হচ্ছে জামাতকে কিছুই দখল করে নাই? জামাত দেশ দখল করেছে, জামাত প্রশাসন দখল করেছে, জামাত বিচার ব্যবস্থা দখল করেছে, জামাত বিশ্ববিদ্যালয় দখল করেছে, অর্থাৎ বাংলাদেশের ব্যাংক দখল করেছে, আর্থিক প্রতিষ্ঠান দখল করেছে। অর্থাৎ যে জায়গাগুলো বাংলাদেশের চালিকা শক্তি হিসাবে কাজ করে প্রত্যেকটা জায়গা জামাত, এবং আমি আরো স্পষ্ট করে বলতে চাই যে ধর্মীয় উগ্রবাদরা
দখল করেছে। এই যে দখল করেছে, এই দখলের মাধ্যমে এবং বিএনপির সাথে, আমি তো বরাবর এটা বলে আসছি, বিএনপি জামাত ম্যাটিকুলাস ডিজাইনের একটা পার্ট হিসাবে তারা হচ্ছে জাস্ট একটা নাটকের স্ক্রিপ্ট বাস্তবায়ন করছে। আপনি দেখেন আওয়ামী লীগের নিষিদ্ধের কথা যখন আসলো তখন তারা বারবার বলার চেষ্টা করছে যে তারা আওয়ামী লীগের নিষিদ্ধকরণ চায় না। একদিকে তারা বলছে যে আমরা আওয়ামী লীগের নিষিদ্ধকরণ চায় না, অন্যদিকে হচ্ছে ধানমন্ডি 32 গিয়ে ধানমন্ডি 32 ভেঙে ইশরাক সাহেব বুলডোজার পাওয়া যাচ্ছিল না, বুলডোজার পাঠিয়ে গুঁড়িয়ে দিয়ে তারেক ভাই কথা দিলাম ধানমন্ডি দখল করলাম, আমরা কিন্তু ভুলে যাইনি। সুতরাং বিএনপি শুধুমাত্র এই ক্ষমতার জন্য আজকে না, আমরা এটাও জানি যে জিয়া রহমান স্পষ্টতই জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হত্যাকাণ্ডের মাস্টার মাইন্ড হিসাবে পরিচিত, এবং এই 75-এর হত্যাকাণ্ডের পরে নাটকীয়ভাবে হোক বা পূর্ব স্ক্রিপ্টের মাধ্যমেই হোক বিএনপি সেনা ছত্রছায়া বাংলাদেশের রাজনৈতিক দল গঠন করেছে এবং বাংলাদেশকে ধীরে ধীরে আপনার হচ্ছে যে পাকিস্তান পন্থীতে নিয়ে গেছে। আমি একটা সূত্র মনে করিয়ে দিতে চাই, নৌফেল এবং প্রাচীপ আপনাদের মনে থাকতে পারে 1978 সালে জিয়া রহমান যখন বিএনপি গঠন করেন তখন জাতীয় জাদুঘরে হচ্ছে যে বাংলা একাডেমিতে হচ্ছে যে বাংলাদেশের জাতীয়তাবাদ বাঙালি হবে না বাংলাদেশি হবে সেটা নিয়ে তিনি একটা সেমিনার করেছিলেন, এবং সেই সেমিনারের প্রধান বক্তব্য ছিলেন তখনকার জামাতের অন্যতম একজন শীর্ষ রাজাকার, যিনি বলেছিলেন বাংলাদেশের জাতীয়তাবাদ হবে বাংলাদেশি, বাংলাদেশের জাতীয়তাবাদ বাঙালি হবে না এই কারণে আপনি যদি সীমানা ক্রস করেন ভারতের পশ্চিমবঙ্গে হিন্দুরা বসবাস করে, সুতরাং একই জাতের মধ্যে যখন হিন্দু এবং মুসলমান বসবাস করে সেখানে বাঙালি জাতীয়তাবাদ হতে পারে না, সেখানে বাংলাদেশি জাতীয়তাবাদ হতে পারে। আপনি দেখবেন বাংলাদেশের সংবিধানে সূক্ষ্মভাবে ধর্মীয় উগ্রপন্থা ঢোকানো হয়েছে, বাংলাদেশের জাতীয়তাবাদ পরিবর্তন করা হয়েছে, এবং এই বিএনপি এই 5ই আগস্টের পরে যেভাবে আপনার জাতীয় সঙ্গীতকে অপমান করা হয়েছে, জাতীয় পতাকাকে অপমান করা হয়েছে, জাতির পিতাকে অপমান করা হয়েছে, তারা বিভিন্ন সময় মুক্তিযুদ্ধের কথা বলেছে, তারা যেটা মনে করেছে, আমার যেটা ধারণা, এটা আমার ব্যক্তিগত অ্যানালাইসিস, আপনারা দ্বিমত করলেও করতে পারেন, যেহেতু আওয়ামী লীগের একটা ডিজাস্টার এসেছিল হঠাৎ করে, এটা তো হওয়ার কথা ছিল না। আপনি দেখবেন মানুষ যখন হঠাৎ যখন বন্যা হয়, সাগরে যখন পানি বাড়ে, মানুষ যদি কোথাও কোনো কিছু না পায় কিছু একটা ধরে আঁকড়ে ধরে বাঁচার চেষ্টা করে। যখন বিএনপি মুক্তিযুদ্ধের কথা বলতে শুরু করলো, আমি দেখেছি কিছু কিছু মুক্তিযুদ্ধপন্থী মানুষ তারা চিন্তা করেছে যে না যাক একটা ভ্যাকিউম হয়েছে, সে ভ্যাকিউমটা হয়তো বিএনপি পূরণ করতে পারবে। এখানে বিএনপির এটা একটা স্ট্যান্ডবাজি ছিল মুক্তিযুদ্ধের পক্ষের মানুষের ভোট টানার, কিন্তু তারা বুঝতে ভুল করেছে যারা মুক্তিযুদ্ধের কথা বলে, স্বাধীনতার কথা বলে, যাদের রক্তে আওয়ামী লীগ, সৈয়দ আশরাফুল ইসলাম বলেছিলেন যাদের রক্ত আওয়ামী লীগ, আওয়ামী লীগের রক্ত আওয়ামী লীগের সাথে বেইমানি করে না। আমি এর আগেও বলেছি আওয়ামী লীগ যারা করে তারা বেইমানি করে না, বেইমানরা আওয়ামী লীগ সাজে আওয়ামী লীগকে ধ্বংস করার খেলায় মাঠে। সুতরাং সেই জায়গা থেকে বলতে চাই বিএনপি মুক্তিযুদ্ধের কথা বললেও আসলে বিএনপি আদতে মুক্তিযুদ্ধের দল নয়। আপনি যদি মহিউদ্দিন আলমগীরের যদি একটা সাক্ষাৎকার পড়েন জিয়া রহমান সম্পর্কে, ওনাকে কিন্তু পাকিস্তান সরকার পাকিস্তানের চর হিসাবে বাংলাদেশে প্রতিষ্ঠিত করেছে, এবং তিনি বলেছিলেন যে সেটা হচ্ছে জিয়া রহমান কিন্তু কথা বলতে পারতেন না, বক্তব্য দিতে পারতেন না। উনি কি পারতেন? যেহেতু তিনি সেনা অফিসার ছিলেন তিনি হাঁটতে পারতেন, সেই জন্য হচ্ছে তিনি শুধু হাঁটতেন আর মানুষের সাথে কথা বলতেন। আমি আপনাকে আরেকটা উদাহরণ দিতে চাই, বাস্তব উদাহরণ। জিয়া রহমান 1981 সালে মৃত্যুর আগে তিনি নোয়াখালী গিয়েছিলেন। আমি রেফারেন্স দিয়ে বলছি, আমি যখন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের ছাত্র, যেহেতু রুরাল ডেভেলপমেন্ট, আপনি জানেন স্থানীয় সরকার কমিশনের প্রধান ডক্টর তোফাল আহমেদ মারা গেছেন, তিনি আমাদের শিক্ষক ছিলেন। ওনার মুখ থেকে গল্পটা শোনা এবং হুসেন কবিরের মুখ থেকে গল্পটা শোনা। তিনি যখন 1981 সালে নোয়াখালী গেলেন, তিনি তো বক্তব্য দিতে পারতেন না, তিনি মঞ্চে উঠে একজন বৃদ্ধ লোকের হাত চেপে ধরলেন, বুকে জড়িয়ে ধরলেন, কথাবার্তা বললেন। এলাকার মানুষজন মনে করলো যে এই লোকটা অত্যন্ত জিয়া রহমানের খুবই ঘনিষ্ঠ এবং জনপ্রিয়, এই লোকের কদর বেড়ে যায়, সমাজে আদর বেড়ে যায়, মানুষ তার কাছে আসতে থাকে বিভিন্ন তদবির নিয়ে। ঠিক একই প্রক্রিয়া 6 মাস পরে যখন জিয়া রহমান গেলেন, এই লোক যখন তার কাছে গেলেন, জিয়া রহমান তাকে হাত দিয়ে সরিয়ে দিলেন। বঙ্গবন্ধু সারা জীবনে যাকে একবার যার বাসায় গিয়েছেন তার নাম ধরে ডাকতেন। আমি গত 5ই আগস্টের পরে বিভিন্ন টেলিগ্রাম গ্রুপে আমি যুক্ত ছিলাম, আমি দেখেছি মাননীয় প্রধানমন্ত্রী 1981 সালে তার নাম ধরে বলেন যে আমি তার সাথে কথা বলতে চাই। 1988 সালে যখন আমার চট্টগ্রাম কিনা বল লাল দিঘির ময়দানে আমাকে যখন লালখানে
আমার উপরে যখন হচ্ছে গুলি চালানো হয়েছিল, সেই গুলিতে ওই পরিবারের ওই মানুষটা মারা গেছে, আমি তার সাথে কথা বলতে চাই। দিস ইজ দ্য ডিফারেন্স বিটুইন আওয়ামী লীগ অ্যান্ড বিএনপি। আওয়ামী লীগের নেতৃত্বরা জানে যে কর্মীদের সাথে কিভাবে বিহেভ করতে হয়, মুক্তিযুদ্ধের আদর্শকে কিভাবে ধারণ করতে হয়, স্বাধীনতার চেতনাকে কিভাবে টেনে নিতে হয়। আমি শুধু শেষ করতে চাই একটা কথা বলে, এদেশে যদি ধর্ম নিয়ে ব্যবসা হয়, স্বাধীনতার চেতনা নিয়ে যদি কেউ ব্যবসা করে, আমি দোষের দেখি না। বাংলাদেশে অন্তত একটা রাজনৈতিক দল থাকা দরকার যারা মুক্তিযুদ্ধের কথা বলবে, চেতনার কথা বলবে, পাশাপাশি ব্যবসা করে দেশের স্বাধীনতা এবং মুক্তিযুদ্ধের চেতনা টিকিয়ে রাখবে, এবং সেই দলটা আওয়ামী লীগ, বিএনপি নয়। অনেক ধন্যবাদ। আসলেই তাই, মানে আপনি যেহেতু প্রসঙ্গটা তুললেন বঙ্গবন্ধুর জীবনীতে এবং বঙ্গবন্ধুকে যে অনেক লেখাতেই আমরা এরকম পড়েছি যে উনি মনে রাখতে পারতেন সবাইকে, ওনাকেও মানুষজন বুকে জড়িয়ে ধরতো আপন মানুষের মতো, আপন পরিবারের মতো। এবং একই জিনিস আমরা সেই ধারাবাহিকতায় বঙ্গবন্ধু কন্যার মধ্যেও দেখেছি, তিনি নাম ধরে ডাকেন, সবার কথা মনে থাকে ওনার, মনে রাখাটাও একটা বড় ব্যাপার আর কি। তো যে প্রসঙ্গে ছিলাম আমরা, সেই বিষয়ে আরেকটা আলোচনা করতে চাই, আরেকটি দিক, সেটি হচ্ছে যে এমনিতেও সেই আলোচনাটা আমাদের করাও দরকার। আমরা দেখছি যে তাজুল আর গোলাম মুর্তজার যে কোর্ট, জামাতের যে কোর্ট, সেই কোর্টে যা ঘটছে সেটি যে পর্যায়ে চলে গেছে, এটা একটা এখন আর তামাশারও বলার নাই, মানে এটা একটা পুরো জাতির সাথে একটা প্রতারণা চলছে, এবং প্রতিহিংসার বিষয়টি এখন সুস্পষ্ট, এবং আমরা এই সাক্ষাৎকারের মধ্যে তার একটা ইন্ডিকেশনও পেয়েছি। তো এই বিষয়টা নিয়ে আদালতের এই মামলার বিষয়টি এবং আন্তর্জাতিকভাবে আরেকটি মামলার কথা আমরা ইতিমধ্যে শুনেছি, আমাদের মোমেন সাহেব তিনি একটি বিষয় উল্লেখ করেছিলেন। এই পুরো বিষয়টা নিয়ে আমি মহিবুল হাসান আপনার কাছ থেকে জানতে চাই, একটু যদি আমাদের দর্শকদেরকে আপনি একটু বলেন। দেখুন, এই যে একটা ট্রাইব্যুনাল, এটা নিয়ে আমি আগেও বলেছি, এই ট্রাইব্যুনালটা গঠিত হয় একটি সংসদে পাশ করা একটি আইনে যুদ্ধাপরাধ এবং মানবতা বিরোধী অপরাধের বিচারের জন্য, এবং কোন সময়টা সেটাও কিন্তু বলা ছিল, উল্লেখিত ছিল যে 1971 সালের সেই জেনোসাইড এবং ক্রাইমস এগেইনস্ট হিউম্যানিটি, সেগুলো সেখানে বিচার হবে। এই ইউনূস সরকার এসে একটা তামসায় কিভাবে পরিণত করলো, একটা সার্কুলার অর্থাৎ অধ্যাদেশ, সার্কুলারের মতোই বলা চলে, মন্ত্রিপরিষদ অধ্যাদেশ দিয়ে দিল, যে মন্ত্রিপরিষদের কোনো এখতিয়ার নেই, কোনো সাংবিধানিক এখতিয়ার নেই, হঠাৎ করে উড়ে এসে জুড়ে বসা একটা মন্ত্রিপরিষদ একটা অধ্যাদেশ জারি করে বলল যে এই জুলাই আগস্টে যা হয়েছে সব সেটাও সেখানে বিচার হবে। তারপর একটা জামায়াতে ইসলামীর একজন একেবারে একনিষ্ঠ একজন ভক্ত, সাবেক ডিস্ট্রিক্ট জাজ, তাকে এনে সেখানে বিচারপতি করে দেওয়া হলো। আর তাজুল ইসলাম, যে কিনা ইতিমধ্যে সেই ট্রাইব্যুনালে বিদ্যমান চলমান যেই বিচারগুলো চলছিল, সেখানে আসামি পক্ষের আইনজীবী থেকে সরাসরি রাতারাতি হয়ে গেল রাষ্ট্রপক্ষের প্রসিকিউটর। এটার মতন একটা এই ধরনের চরম অবৈধতা, অসাংবিধানিকতা বাংলাদেশে আর কেউ করেনি। এবং সেটা মানে এই যে দেখুন, একইভাবে আবার স্বরাষ্ট্র মন্ত্রণালয় আরেকটা সার্কুলার দিয়ে দিল। এই যে এটাকে আমি বলবো একটা সার্কুলার গভর্নমেন্ট, মানে সার্কাস এন্ড সার্কুলার, সার্কাস করছে, সার্কুলার করছে, আর অর্ডিন্যান্স বানাচ্ছে। কি অর্ডিন্যান্স দিল? একটা অর্ডিন্যান্স দিল না, এটা একটা স্বরাষ্ট্র মন্ত্রণালয় বললো যে 5 তারিখের পর থেকে বা তার সময়টাতে পুলিশের বিরুদ্ধে যারা হত্যাকাণ্ড চালিয়েছে একটা মামলাও নেওয়া যাবে। হ্যাঁ, এতগুলো পুলিশের আমাদের সদস্যরা মিসিং, তাদের বিরুদ্ধে একটা মামলাও করা যাবে না। এটার কি কোনো আইনি ভিত্তি আছে? বাংলাদেশের ফৌজদারি আইনের কোনো জায়গায় কোথাও কি এটাকে রক্ষা করতে পারবে? পেনাল কোডের কোথাও বা কোনো জায়গায় পারবে না। তারা একটা সার্কুলার একটা দিয়ে দিল, পুলিশও এখন সেটা নিয়ে কোনো মামলা নিচ্ছে না কোথাও সারা দেশে। একটা মানে চরম প্রশাসনিক বিশৃঙ্খলা। আমি বলি যে সরকার পরিচালনার যে নর্মস গুলো, আমার বাবা যিনি দীর্ঘদিন রাজনীতি করেছেন, যে বিএনপির সময় তার বিরুদ্ধে বিএনপি এবং তত্ত্বাবধায়ক সরকারের সময় মিলে 28টা মামলা ছিল। আমাদের সরকার 2008 সালে ক্ষমতায় আসলো, সে 2 বছর জেলে ছিল, কোনো মামলায় তাকে কারাদণ্ড দিতে পারেনি, অভিযুক্ত দণ্ডিত করতে পারেনি। কিন্তু আমার সরকার ক্ষমতায় থাকা অবস্থাতেও একটি মামলাও প্রশাসনিকভাবে কিন্তু ওঠানো হয়নি, বিচার প্রশাসনের মাধ্যমে ছিল। এবং তার মৃত্যুকালে তার প্রায় 12টি মামলা রয়ে গিয়েছিল, হ্যাঁ, মৃত্যুকালে। তো
তো তার মানে কি দাঁড়ালো, শেখ হাসিনার সরকার একটা দোর্দণ্ড প্রতাপশালী সরকার, তো সেটা 2008 সালে যে ম্যান্ডেট 2/3 মেজরিটি, আপনি বললেন 2014 সাল মানি না, 2018 সাল মানি না, 24 সাল মানি না, 8 সাল তো আপনি মানেন। 8 সালের একটা এমন পাওয়ারফুল সরকার এসেও রাতারাতি মামলা খালাস করে দেওয়ার মতন কাজ তারা করেনি। সেটা এবিএম মহিউদ্দিন চৌধুরী, আওয়ামী লীগের মানে ওয়ান অফ দ্য, আমি বলবো যে লেজেন্ডারি লিডার, কিন্তু সরকার বা প্রশাসন দেখায়নি। সেটাই যথাযথ ছিল, কারণ সেভাবে করে রাষ্ট্র পরিচালিত হয়। আপনি বিচার কাজে চলে গিয়েছেন, বিচারের মাধ্যমে সেটাকে শেষ করতে হবে। বিচার কার্য আপনারা জানেন যে দীর্ঘায়িত হয়। আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তারগুলো কিন্তু আদালতের মাধ্যমে কিন্তু সেগুলো মামলাগুলো তিনি খালাস পেলেন। কিন্তু আপনি দেখেন এই সরকার আসার পরে রাতারাতি যে ডেস্টিনির যেই মালিক রফিকুল আমিন বলছিলেন, দেখবেন যে তিনি কারাগারে বসে আছেন, তিনি দেখছেন চোর, ডাকাত, ধর্ষক, জঙ্গি সবাই রাতারাতি শুধু কারাগার থেকে বেরিয়ে যাবে। তিনি বলছেন, ভাই আমি কি করলাম, আমি কেন বসে থাকি? তখন তাকে বলা হলো আপনি একটা রাজনৈতিক দল করে ফেলেন, এবং তিনি করেছেন, তিনি একটা রাজনৈতিক দলও করেছেন। রাজনৈতিক দল করে ফেললে রাতারাতি আপনার জামিন হয়ে যাবে। এই যে রাজনৈতিক বিবেচনা, এবং ওখানে ওনার রাজনৈতিক দলের ওনার সাথে যিনি ছিলেন সে এনসিপিদেরই একজন সদস্য ওনার সাথে ছিলেন, এবং তিনি নিজে কিন্তু এটা মিডিয়াতে বলেছেন যে এইরকম অরাজকতা উনি দেখেননি। হ্যাঁ, তিনি কারাগারে থাকা অবস্থায় দেখেননি। রাতারাতি রাজনৈতিক বিবেচনায় সবাই জামিন, সবাই জামিন, সবাই জামিন। তারপরে কি হলো, সমাজে আপনার কোনো ধরনের শৃঙ্খলা আর রইল না। আপনি যখন হাজার হাজার ধর্ষককে যখন সমাজে ছেড়ে দেবেন, আপনি বলেন ঠিক আছে আমি রাজনৈতিক দল যারা করেছে আমি তাদেরকে ছাড়লাম, আপনি জঙ্গি যাকে দণ্ড দেওয়া হয়েছে জঙ্গিবাদের জন্য, আওয়ামী লীগের বিএনপি করার জন্য না, জামাত ইসলামিক করার জন্য না, বা কোনো বৈধ রাজনৈতিক দল করার জন্য না, সরাসরি আনসারুল্লাহ বাংলাদেশ, জামায়াতুল মুজাহিদিন বাংলাদেশ, এই ধরনের জঙ্গি গোষ্ঠীকে আপনি রাতারাতি ছেড়ে দিলেন। কেন দিলেন? বিডিআর হত্যা মামলার আসামি। আপনি যদি সুইডেন আসলামের কথা বলেন, সুইডেন আসলাম তো 1998 সালে গ্রেফতার হয়েছিল শীর্ষ সন্ত্রাসী। হ্যাঁ, তো এখন আপনি ধরেন এই যে আন্ডারওয়ার্ল্ডকে আপনি ওপেন করে দিলেন, কেন করলেন? কারণ আপনি জানেন যেই সরকার প্রতিষ্ঠিত হতে যাচ্ছে সেই সরকারকে মাফিয়া, আন্ডারওয়ার্ল্ড, জঙ্গিবাদ দ্বারা যদি প্রোটেক্ট করতে না পারি, আমি সেই সরকার টিকবে না। কারণ কাউন্টার একটা মানে অভ্যুত্থান হলে কাউন্টার অভ্যুত্থান হয়, এটাই হচ্ছে নিয়ম। হ্যাঁ, তো তারা কিন্তু তাদেরকে রক্ষার্থে নর্মস আছে। আমাদের তো উনি তো পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনের শিক্ষক, মানে কোনো ধরনের নর্মস রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে কিছুই তারা মানল না। তারপরে আপনার দেখবেন পুরো গণমাধ্যমকে, আজকে সামাজিক যোগাযোগ মাধ্যমের কল্যাণে সাধারণ মানুষ যেভাবে করে বেরিয়ে আসছে, অভিব্যক্তি প্রকাশ করতে পারছে, ভাব প্রকাশ করতে পারছে, কোনো গণমাধ্যমে কিন্তু সঠিক চিত্র, সঠিক আপনার সংবাদ দিতে দিচ্ছে না। 19 থেকে 20 হলে তারা কিন্তু হুমকি দিচ্ছে, সরাসরি মাহফুজ আলম ফোন করে হুমকি দিচ্ছে। হ্যাঁ, তো এই যে একটা, এরা আসলে টেকার জন্য আসেনি, এরা আখের গুছিয়ে, যদি বাংলাদেশে দেখবেন আপনি একটা ষড়যন্ত্র হচ্ছে। কি ষড়যন্ত্র? যদি বাংলাদেশে যুদ্ধাবস্থা বিরাজ করে, গৃহযুদ্ধ হয়, তাহলে কিন্তু পুরো অঞ্চলে ভারত, আপনার মিয়ানমার, তারপরে আপনার চীন, এই পুরো অঞ্চল ঘিরে একটা যে অরাজকতা সৃষ্টি হবে, এর ফলে কারা লাভবান হবে? যারা অস্ত্র বিক্রি করতে চায়। ভারতকে অস্ত্র বিক্রি করবে, ড্রোন বিক্রি করবে, ভারত ড্রোন হামলা করবে, মিয়ানমারকে রাশিয়া ড্রোন বিক্রি করবে। এই যে এই ধরনের একটা অরাজক অবস্থা, এখানে নৈরাজ্যটা তারা করতে চায়, কারণ তারা জানে যে এটা একটা নৈরাজ্য হলে তাদের লাভ। তারা তো আসলে ওয়ারলর্ড, যে আমরা বলি যুদ্ধবাজ, ওয়ারলর্ড মানসিকতা, রাষ্ট্র পরিচালনা করার কোনো ইচ্ছা তাদের নেই। আর আমি আরেকটি কথা এখানে বলতে চাই, দেখবেন আমাদের নেতাকর্মীদের প্রশ্নে, যে কোনো রাজনৈতিক অনুশীলনের একটা বেসিক কাজ হচ্ছে প্রাথমিকভাবে আমরা আমার যদি সরকার পরিচালনাকে পছন্দ না করি, আমি সেটা সমালোচনা করব, আলোচনা করব। আলোচনার পথ আপনি যখন আমাকে সেটাতে যখন হবে না, আমি আপনার বিরুদ্ধে মিছিল করব বা সভা সমাবেশ করব, সেটা আমি পাবলিকলি করব। যখন আপনি সমালোচনা, আলোচনা, সভা সমাবেশ সবকিছু থেকে আমাকে নিষিদ্ধ করে দেবেন এবং আমার উপরে ব্যাপক আকারে জুলুম করবেন, তখন আমি বাধ্য হয়ে নিজের প্রতিরক্ষার জন্য আমি আপনাকে প্রতিহত করার কাজ শুরু করব। এই প্রতিহত করার কাজটা যাতে করে একটা পর্যায়ে গিয়ে এমন একটা পর্যায়ে পৌঁছায় যে
অস্ত্র তুলে নিতে হচ্ছে প্রতিরক্ষার জন্য, প্রতিহত করার জন্য আমাকে সেই পুনরায় মুক্তিযুদ্ধের মতন যুদ্ধে নেমে যেতে হচ্ছে, এই অবস্থায় নিয়ে যাওয়ার জন্যই কিন্তু এরা চাইছে। কিন্তু আওয়ামী লীগ, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুর কন্যা, তিনি যে রাষ্ট্র তৈরি করে দিয়েছেন, তিনি এখনো চাননি, বা তার মানে একটা দেশের প্রতি তার যে দায়বদ্ধতা, মানুষের প্রতি তার যে ভালোবাসা, হ্যাঁ, তিনি তার এক অঙ্গুলি হেলনে বাংলাদেশের শত শত লক্ষ লক্ষ নির্যাতিত নেতাকর্মী, সাধারণ মানুষ প্রয়োজন হলে অস্ত্র হাতে যার যা কিছু আছে তাই নিয়ে এই সরকারকে উৎখাত করবে, উৎপাটন করবে, এবং এদের সকল কুচক্রী গোষ্ঠী কিন্তু নিধন করবে। কিন্তু মানুষ তার নির্দেশনার অপেক্ষায় আছে। তিনি মানবিক মানুষ বলে, প্রতিহিংসা পরায়ণ না বলেই এখন পর্যন্ত পরিস্থিতি সেদিকে যায়নি, কিন্তু সেই দিকে নেয়ার কিন্তু এরা চেষ্টা করছে। এই প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বেগম খালেদা জিয়া দণ্ডিত হওয়ার পরও কিন্তু তাকে ঘরে নিয়ে এসছেন, তাকে কিন্তু কারাগারে বেশি দিন রাখা হয়নি, এবং সেখানেও কিন্তু তাকে একটা বাড়িতে রাখা হয়েছে। তা কিন্তু মানে কারাগারে রাখা হয়নি, জেলারের বাড়িতে কারাগার ঘোষণা করে তাকে সেখানে রাখা হয়েছে। হ্যাঁ, এই যে এইভাবে করে তিনি যদি প্রতিহিংসা পরায়ণ হতেন, তাহলে বিএনপি তো দাঁড়াতেই পারতো না। 14 সালে বিএনপি যে সারা দেশে আন্দোলন করলো, জ্বালাও পোড়াও করলো, তারা তো দাঁড়াতে পারতো না। 18 সালে তারা নির্বাচন করতে এসেছিল, নির্বাচন বয়কট করেছে না করেছে সেটা পরের কথা। একমাত্র 24-এ এসে আবার তারা সেটা করলো না। মির্জা ফখরুল ইসলাম আলমগীর বা বিএনপির অন্যান্য নেতৃবৃন্দ, তাদের বিরুদ্ধে আমরা মানে যে মামলাগুলো এখনো চলমান, সেগুলো প্রত্যেকটাই কিন্তু তত্ত্বাবধায়ক সরকারের সময় করা। কিন্তু আমরা কি দেখলাম, 21শে আগস্টের হত্যা মানে চেষ্টা, সেইখানে যেখানে জঙ্গি তাজুল ইসলাম, হ্যাঁ, জঙ্গি তাজুল, মৌলানা তাজুল বোধহয় তার নাম, হ্যাঁ, সে স্বীকারোক্তি দিল যে তারেক রহমানের সাথে তার আলোচনা হলো, বিএনপির কার সাথে, জামায়াতের কার সাথে। সেই মামলায় রাতারাতি আদালত থেকে তাকে খালাস দিয়ে দেওয়া। ওই যে চরমনায়ের যে পীর সাহেব আছেন, তিনি একটা বক্তব্য দিচ্ছিলেন, তাদেরকে যেহেতু সুযোগ দেওয়া হয়েছে, তারা কিন্তু বলছে, কেউ বলছে, তিনি বলছিলেন যে তিনি আইনের ছাত্র না, তবে তিনি নজির হিসেবে দেখলেন যে আসামি কখনো আত্মসমর্পণই করলো না, আসামি কখনো কোর্ট প্রসিডিং এ গেল না, আইনজীবীও দিল না, আসামিকে চার্জশিট ভুক্ত করা হলো, তারেক রহমান সাহেব বিএনপির মানে ভাইস চেয়ারম্যান, এবং তিনি আসামি কোনো আদালতে না গিয়ে তিনি খালাস পেয়ে গেলেন। এই যে নজিরটা সৃষ্টি হয়ে গেল আদালতের ভাষায়, আইনের ভাষায়, এই নজির তো আগামীতেও ব্যবহৃত হবে, তাই না? এই নজির আগামীতে তো আমাদের অবর্তমানে আপনারা আমাদের বিরুদ্ধে শত মামলা দিচ্ছেন, এগুলোর ফল আসলে ভালো হবে না। দেশকে গৃহযুদ্ধের দিকে ঠেলে দেওয়ার যে প্রচেষ্টা আছে, আমি বলবো যে আসলে 21শে আগস্ট আমাকে হত্যা করতে চাওয়া হয়েছিল, কিন্তু বিফলে গেল। তারপরে 2006 থেকে 7 সালে কারাগারে হত্যা করতে চাওয়া হয়েছিল শেখ বঙ্গবন্ধুর কন্যাকে, হ্যাঁ, মুজিব কন্যাকে, সেটাও বিফলে গেল। তারপরে 14 সালে সারা দেশকে আগুন লাগিয়ে দেওয়ার চেষ্টা হলো, সেটাও বিফলে গেল। বাংলাদেশের অগ্রযাত্রা তারা থামাতে পারল না। শেষমেশ সুনির্দিষ্ট কিছু কুচক্রী, প্রশাসন, সামরিক, বেসামরিক, বিচার প্রশাসন, সর্ব জায়গায় যে মানে পয়সা দিয়ে কিনে সাধারণ মানুষকে বিভ্রান্ত করে, লালবদর বাহিনী সৃষ্টি করে, টাকা দিয়ে উত্তেজনা সৃষ্টি করে, এবং আমি বলবো স্যাবোটেজও করে, মানুষকে হত্যা করে সরকারের পতন করা হলো। এইটা তো স্থায়ী হবে না। তাদের যদি সত্যিকার অর্থে যদি কোনো পরিবর্তনের ইচ্ছা থাকতো, তারা তো সরকারে বসেই বলতো যে না, আমরা ট্রুথ এন্ড রিকনসিলিয়েশন করবো, আমরা সত্য জানার জন্য সবাইকে সুযোগ দিব। হ্যাঁ, আমি বলছি যে আমি কয়েকদিন আগে এটাও বলেছি যে যদি সরকারের কোনো দোষ থেকে থাকে, সরকারের নেতৃত্ব দেওয়া মন্ত্রীর বিচার হবে, আপনি বিচার করছেন, আপনি আদালত, আপনি কারাগারে নিক্ষেপ করছেন আমার কর্মীকে, সে কি দোষ করেছে? সে কারো ব্যবসা নিয়েছে, সে কারোর সাথে সংঘাতে গিয়েছে? সাধারণ কর্মী, তাদেরকে আপনি কারাগারে পাঠিয়ে দিচ্ছেন। বাহিনীতে, সামরিক বাহিনীতে তারা মানে পলিটিক্যাল গভর্নমেন্টের নির্দেশনা মানতে বাধ্য, তারা ডিসিপ্লিন ফোর্স, তার মানে হায়ার অথরিটি, হায়ার কমান্ড যেখানে নির্দেশনা দিয়েছে ইউ হ্যাভ টু ডু দিস, সে যদি সেটা ভুলও হয়,
দায়িত্ব তো তার না। ডিসিপ্লিন ফোর্সের সকল দায়িত্ব হচ্ছে তার নেতৃত্ব, সিদ্ধান্ত নির্দেশনা দানকারী কর্তৃপক্ষের। তাদের সবাইকে আজকে হাতকড়া পরি আপনি দেখেন 54 জন অফিসারকে হত্যা করা হলো। পাকিস্তান বাংলাদেশ সেনাবাহিনী চাইনি, তাই না? তারা সেনা অফিসারদের হত্যা করলো। আজকে সেনা অফিসারদেরকে কারাগারে যেভাবে করে নিক্ষেপ করা হলো এবং যেভাবে তাদের বিচার করা হলো পেটি ক্রিমিনালের মতন করে, সার্ভিং অফিসার যাদের বিরুদ্ধে আপনি এখনো চার্জশিট যথাযথভাবে ফ্রেম করেন নাই, প্রাইমা ফেসি কোনো মামলার কোনো উপাদানই নেই, আপনি তাদেরকে ইতিমধ্যেই বিচারের আগে আপনি তাদেরকে দোষী সাব্যস্ত করে দিলেন। এটা আপনি কোন ধরনের সেনাপ্রধান বাংলাদেশে আছে? আমি তার মেরুদণ্ড নিয়ে প্রশ্ন করব, নাকি মানে মানসিকতা নিয়ে প্রশ্ন করব, নাকি তার ব্যক্তিত্ব নিয়ে প্রশ্ন করব? আমি হারিয়ে ফেলছি তার বাহিনী সার্বভৌমত্বের সর্বশেষ প্রতীক, তাদেরকে পেটি ক্রিমিনালের মতো করে, পকেট মারের মতো করে পুলিশে নিয়ে আসা হচ্ছে এভাবে। রাজু ভাস্কর্যে তাদের লাইফ সাইজ ছবি রাখা হয়েছিল, খুবই অপমানজনক। আরেকটি কথা বলি, ওই যে আজিম সাহেব, যে আজমি সাহেব, তিনি সারা সকলের সামনে তিনি যেভাবে এই সার্ভিং অফিসারদের জেলে যাবে না সাব জেলে যাবে ডিকটেট করছিলেন আদালতকে, আইনকে। হ্যাঁ, তো সুতরাং এরা তো কোনো স্টেক হোল্ডার না। হ্যাঁ, আপনি ইউ হ্যাভ লেফট দি আর্মি, ইউ আর নট এ স্টেক হোল্ডার ইন দ্য জুডিশিয়াল প্রসেস ইদার। আপনি এখানে সেখানে মীর কাসেম আলীর ছেলে সিদ্ধান্ত নিচ্ছে অফিসারদের কি করবে। আর ভাই, তুমি আইনের ছাত্র, তুমি তো একটু জানবে যে সার্ভিং অফিসার্স আর বাউন্ড টু সার্ভ দি হায়ার কমান্ড। হ্যাঁ, এটার কোনো ব্যত্যয় করতে পারে না, তার কোর্ট মার্শাল হয়ে যাবে। এটা তার করার কিছুই নেই। দোষ করলে আমি করেছি, আমার কর্মকর্তা দায়িত্ব আমাকে নিতে হবে, তাই না? হ্যাঁ, সরকার প্রশাসনের ক্ষেত্রটা ভিন্ন। সরকার প্রশাসনে আমাদের কিছু দায়মুক্তি আছে, আবার কিছু কিছু জায়গাতে অন্য বিচার প্রক্রিয়া, তদন্ত প্রক্রিয়া আছে, কিন্তু সামরিক প্রশাসনে সেটা নেই। এই কারণেই কিন্তু তারা কিন্তু সরকার প্রশাসনে থাকে না। তো যাই হোক, এই যে একটা আমাদের সামরিক বাহিনীকে ধ্বংস করে দেওয়ার চেষ্টা হচ্ছে, বিচার বিভাগকে তো ধ্বংস করেই দিয়েছে, মব তন্ত্র করে চিফ জাস্টিস নিয়োগ দিল। সুতরাং আমরা তো কোনো বিচার আশা করতে পারি না। তো এই একটা অবস্থায় এমন একটা পরিস্থিতির দিকে আমাদেরকে ঠেলে দেওয়া হয়েছে, একটা পর্যায়ে গিয়ে বীর বাঙালি অস্ত্র ধরো, বাংলাদেশ স্বাধীন করো, এই স্লোগান দেয়া ছাড়া আমাদের আর কোনো কিছু করার থাকবে না। এবং সেই পরিস্থিতিতে কি আমরা সকলে কি নিরাপদ থাকবো? বাংলাদেশ কি নিরাপদ থাকবে? এই গৃহযুদ্ধপূর্ণ পরিস্থিতির জন্য কিন্তু তারাও প্রস্তুতি নিচ্ছে। তারা অস্ত্রগুলো, পুলিশের অস্ত্র তাদের হাতে রেখে দিয়েছে, সামরিক বেসামরিক অস্ত্র যেগুলো থানাতে ছিল, অবৈধ বৈধ অস্ত্র, সেগুলো তাদের কাছে রেখে দিয়েছে, অস্ত্র আরো আনছে। তারা বাংলাদেশে সোমালিয়া বানাবে, মিয়ানমার বানাবে, আফগানিস্তান বানাবে, হাইতি বানাবে। এটা হচ্ছে তাদের লক্ষ্য, কারণ তারা রাষ্ট্র পরিচালনা করতে আসেনি, তারা রাষ্ট্র ধ্বংস করতে এসছে। আপনি ঠিকই বলেছেন। এবং তারা যাতে গৃহযুদ্ধের মতো পরিস্থিতি তৈরি হয় সেটার জন্য তারা আসলে প্রথম থেকেই পোক করছে বাংলাদেশের মানুষকে। আমি ছোট্ট করে এবং তারা এটা প্রথম থেকে এই প্রস্তুতিটা তাদের আছে। আমি ছোট্ট করে শুধু আপনার কাছ থেকে 1 মিনিটে একটা প্রশ্নের উত্তর জানতে চাইবো, এটা আপনি চাইলে নাও বলতে পারেন। সেটি হচ্ছে যে এই যে ক্যাঙ্গারু কোর্টের যে স্টেট ডিফেন্স যিনি আইনজীবী আমির হোসেন, তিনি যেভাবে যে কথাগুলো বলেছেন সেটা আমরা শুনেছি। তার মানে এই বিচার, এটা তো প্রশ্নবিদ্ধ হয়ে গেল। এই বিষয়ে যদি আমি এটা নফল ভাইয়ের কাছ থেকে একটু শুনে আসি, আমি তারপর আপনাকে জানাবো। আমি একেবারে ছোট করে বলছি, এটা ক্যাঙ্গারু কোর্ট বললে ক্যাঙ্গারুর অপমান হবে। সেটা একটা প্রাণী, নিরীহ প্রাণী, নিষ্পাপ প্রাণী। তাজুলের কোর্ট, তাজুলের যাত্রার কোর্ট, হ্যাঁ, তাজুলের নাটকের কোর্ট। প্রযোজনায় হচ্ছে ইউনুস সরকার, ইউনুস সেন্টার। হ্যাঁ, তো সুতরাং এইটার বিষয়ে আমি কোনো মন্তব্য করবো না। এই কোর্টের কোনো এখতিয়ার নেই, এটা কোনো কোর্টেই না, এটা একটা নাট্যমঞ্চ যেখানে মুখস্থ করা উপন্যাস বলছে তাজুল। সুতরাং এর কোনো ভিত্তি থাকবে না। এটি আইনগতভাবে বাংলাদেশের সংবিধান অনুসারে এই বিচার প্রক্রিয়া চলতে পারে না। ওকে, অনেক ধন্যবাদ আপনাকে। অনেক গুরুত্বপূর্ণ তথ্য আমাদেরকে দিয়েছেন। বলতে চেয়েছিলেন এই বিষয়ে? হ্যাঁ, আমি মাহবুব আলমের কাছ থেকে শুনবো, তার কাছ থেকে শুনে তারপর বিদায় নিব। আপনাকে এই একই প্রশ্নের উত্তর আমি আপনার কাছে জানতে চাইবো। আর তার সাথে সাথে আরেকটি কথাও আমি বলি, সেটি হচ্ছে আর্টিকেল 15-তে অভিযোগ দাখিল করা হয়েছে খুন, নৃশংসতা,
কারাবন্দীকরণ ও নির্যাতনের অভিযোগে ইউনূসের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালতে মামলা দায়ের করা হয়েছে। এটি শুধু আমি তথ্যটা দিলাম, এ বিষয়ে আপনি নাও কথা বলতে পারেন, কিন্তু আমি ওই যে আমির হোসেন যিনি আমাদের আমির হোসেন স্টেট ডিফেন্স আইনজীবী যিনি যাকে বঙ্গবন্ধু কন্যার পক্ষের আইনজীবী হিসেবে যাকে তাজুল জামাত কোর্ট থেকে যাকে চাপিয়ে দেওয়া হয়েছে, তিনি নিজে জামায়াতের নেতা। আমির সাহেব কিন্তু জামায়াত ইসলামের জামায়াতের নেতা। আপা এটা বলতে চাই যে দেখেন, আমি এর আগেও একটা প্রোগ্রামে বলেছি যে রাজাকার দেলোয়ার হোসেন সাইদির ছেলে তিনি ফেসবুকে স্পষ্টত পোস্ট দিয়েছিলেন যে কোর্ট রেডি, আসো খেলা হবে। তো সে থেকেই বোঝা যায়। আরেকটা জিনিস হচ্ছে যে আপনি আজমির কথা বললেন, আজমি যেভাবে বলছিল যে তিনি যখন ৩রা সেপ্টেম্বর তিনি মুক্তি পেয়েছেন, মুক্তি পাওয়ার পরে ওয়াকারুজ্জামান ওনার কাছে গিয়ে হাত জোর করে বলছিলেন যে আমাদের সেনা অফিসারদেরকে আপনি শাস্তি দিবেন না, এরকম করে দেখাচ্ছিল। তখন তিনি বলছিলেন যে আপনারা তো আল্লাহর আদেশ মানেননি, শেখ হাসিনার আদেশ মেনেছেন। এবং এই যে ক্যামেরা ট্রায়ালের যে আপনার ভিডিওটা সম্প্রচার, তার হয়তো ভুলে গিয়েছিল আসলে এই যে বলে না ধর্মের কল বাতাসে নড়ে, যে সত্য কখনো চাপা থাকে না, এই সত্যটা বাঙালি জাতি জেনে গিয়েছে। আমি শুধু একটা প্রশ্ন করতে চাই, জাতির কাছে একটা প্রশ্ন রাখতে চাই। হ্যাঁ, এখানে নওফেল ভাই আছেন, আওয়ামী লীগের নেতা কর্মীরা, আওয়ামী লীগের শীর্ষ নেতৃত্ব যদি অপরাধ করে, আপনি প্রমাণ সাপেক্ষে যুক্তিতর্ক, আপনি আওয়ামী লীগকে আইনজীবী নিতে দেন। আওয়ামী লীগ তো যুদ্ধ অপরাধীদেরকে আইনজীবী নিতে তুরস্ক থেকে লবিস্ট পর্যন্ত তারা নিয়োগ করেছে, কই আওয়ামী লীগ তো বাধা প্রদান করেনি। আজকে আওয়ামী লীগের কোনো নেতা কোনো নেত্রী কোনো আইনজীবী পাচ্ছেন না। আমি যেটা বলতে চাচ্ছি যে যদি অপরাধ প্রমাণিত হয়, আবার আমি বলছি জাতিসংঘের যে প্রথম প্রাথমিক রিপোর্ট সেটা বলা হয়েছে 16 জুলাই থেকে 5 আগস্ট পর্যন্ত 329 জন মানুষ নিহত হয়েছেন। 5 আগস্ট থেকে 8 আগস্ট 369 জন মানুষ নিহত হয়েছেন। 5 আগস্ট থেকে 8 আগস্ট আওয়ামী লীগ সরকার ছিল না। আপনি যদি 16 জুলাই থেকে 5 আগস্ট পর্যন্ত হত্যাকাণ্ডের জন্য মানবতা বিরোধী অপরাধের বিচার করেন, তাহলে আপনি 5 আগস্ট থেকে 8 আগস্ট পর্যন্ত যে 369 জন মানুষ ডকুমেন্টেড মানুষকে আপনারা হত্যা করলেন, পুলিশ হত্যা করলেন, আওয়ামী লীগের নেতাকর্মীকে হত্যা করলেন, তার বিচারের দায় কে নেবে? এই বিচার কিন্তু হবে। আমি শেষ করতে চাই আপা একটা কথা বলে, আমি আবারও ফিরতে চাই শ্রদ্ধেয় সজীব ওয়াজেদ জয়ের এই গুরুত্বপূর্ণ সাক্ষাৎকারে। তিনি যে ইঙ্গিতটুকু দিয়েছেন, যদি নির্বাচন না হয়, অংশগ্রহণ এবং অন্তর্ভুক্তিমূলক যদি নির্বাচন না হয়, তাহলে দেশ অস্থিতিশীল হবে। আমি সারা বাংলাদেশের আওয়ামী লীগ, স্বাধীনতা, মুক্তিকামী, ধর্মনিরপেক্ষ মানুষের কাছে বলতে চাই যে দেখেন, গত 16 বছর আমরা ভুলে গিয়েছিলাম যে আমাদের আদর্শের মধ্যে কোনো একটা দেয়াল আছে। এই জিনিসটা আমরা ভুলে গিয়েছিলাম, আমরা সবাইকে আপন করে নিয়েছিলাম। আমি শেষ করতে চাই একটা কথা বলে, আপনি রক্তাক্ত প্রান্তরের যদি শেষ দিকের একটা দৃশ্যের অবতারণা করেন, যখন জোহরা এবং ইব্রাহিম কার্দি পাশাপাশি দাঁড়িয়ে, এবং ইব্রাহিম কার্দি যখন জোহরার কাছে যেতে চেয়েছিলেন, জোহরা বলেছিলেন এই শিবিরে শুয়ে আছে তোমার আর আমার মাঝে, এই শিবিরে শুয়ে আছে আমার পিতার লাশ। আমি মুক্তিকামী, স্বাধীনতাকামী, আওয়ামীপন্থী মানুষদেরকে বলতে চাই, আমাদের এই চেতনাটা বুকে ধারণ করতে হবে। আমার এবং আপনার মাঝে দাঁড়িয়ে আছে 1975 সালের 15 আগস্ট, আমার আর আপনার মধ্যে দাঁড়িয়ে আছে 2025 সালের 5ই ফেব্রুয়ারি। আরো স্পষ্ট করে বলতে চাই, তোমার আর আমার মধ্যে দাঁড়িয়ে আছে পিতার লাশ। সেই চেতনাকে ধারণ করে সজীব ওয়াজেদ জয়ের এই গুরুত্বপূর্ণ সাক্ষাৎকারকে ধারণ করে আমাদেরকে এই সরকারের, নওফেল ভাই যেটা বলেছেন, সেটা স্টেট অফ ইমার্জেন্সি হোক, আন্দোলন হোক, এই অবৈধ দখলদার জঙ্গিবাদ সরকারকে উৎখাত করতে হবে। বাংলাদেশকে একটা সময় দিতে হবে, একটা লেভেল প্লেইং ফিল্ডের মাধ্যমে নির্বাচন অংশগ্রহণ করার পর যদি ইসলামপন্থী, উগ্র ইসলামপন্থী দল বাংলাদেশের রাজনীতিতে ক্ষমতা